দুটো টার্ম অনেক সময় উই ইউজ ওভারল্যাপিংলি, আর ইউজুয়ালি যেটা করা হয় অ্যাবর্শন অর্থাৎ ইউট্রাসের মধ্যে আলাদা কিছু থাকলে তখন আমরা ইভাকুয়েশন টার্মটা ইউজ করি। ডায়ালিসিস অ্যান্ড ইভাকুয়েশন, আর ডায়ালিসিস অ্যান্ড কিউরেটাজ হচ্ছে গাইনোকোলজিক্যাল কন্ডিশন, যখন এন্ডোমেট্রিয়াল কোনো প্যাথোলজি রয়েছে কিউরেটাজ তখন ইউজ করা হয়। তো অনেকে অ্যাকর্ডিং টু সাম যে ইফ দ্য প্রেগনেন্সি ইজ লেস দ্যান 10 উইকস তখন ডিসি টার্মটা অনেকে ইউজ করে, ডায়ালিসিস অ্যান্ড কিউরেটাজ। আইডিয়ালি মানে লার্জলি কিউরেটাজ হচ্ছে গাইনোকোলজিক্যাল প্রসেস, আর ইভাকুয়েশন হচ্ছে মানে প্রেগনেন্সি রিলেটেড। তো কী কী কন্ডিশনে আমরা ইভাকুয়েশন করতে পারি? একটা হচ্ছে অ্যাবর্শন মানে এমটিপি করলাম, আর এটা তো আমরা নিজেরা করছি, পেশেন্ট এমটিপি চাইছে। এছাড়া কোনো কারণে যদি মিসড অ্যাবর্শন হয়, রিটেন্ড অ্যাবর্শন, একটুপিকে নিয়ে করবে কী করে বোকা, একটুপিকে তো প্রেগনেন্সি ইউট্রাসে নেই। হ্যাঁ, রিটেন্ড প্রোডাক্ট মানে ইনকমপ্লিট অ্যাবর্শন। মোলার প্রেগনেন্সি ইনকমপ্লিট অ্যাবর্শন বা ওই যে রিটেন আরপিওসি বলে যেটাকে, রিটেন প্রোডাক্টস অফ কনসেপশন। এছাড়া মিসড অ্যাবর্শন, ইনকমপ্লিট অ্যাবর্শন আর মোলার প্রেগনেন্সি, এইগুলো হচ্ছে কতগুলো কন্ডিশন যখন আমরা ডায়ালিসিস অ্যান্ড ইভাকুয়েশন বলি। এই অ্যাবর্শনের এগুলো জানিস কোনটা কাকে থ্রেটেন্ড অ্যাবর্শন বলে, কাকে? হ্যাঁ বল, থ্রেটেন্ড অ্যাবর্শন কি? হোয়াট ইজ থ্রেটেন্ড অ্যাবর্শন? তাহলে থ্রেটেন্ড হলো কি করে? থ্রেটেন্ড অ্যাবর্শন নামটা কি? ইট থ্রেটেন্স ইউ, যে এটা অ্যাবর্শন হতেও পারে নাও পারে, থ্রেট করছে, তখন অ্যাবর্শন তো হয়নি। থ্রেটেন্ড অ্যাবর্শন হচ্ছে যখন অ্যাকচুয়ালি থ্রেটেন্ড অ্যাবর্শনে 25% ক্ষেত্রে অ্যাবর্শন হয়, 75% ইন 75% কেসেস প্রেগনেন্সি মে কন্টিনিউ। তো এইগুলো হচ্ছে ডিফারেন্ট ডিগ্রিজ অফ অ্যাবর্শন। অ্যাকচুয়ালি হোয়াট ইজ অ্যাবর্শন? অ্যাবর্শন হচ্ছে ইন্টারাপশন ইন দ্য প্রসেস অফ কন্টিনিউয়েশন অফ প্রেগনেন্সি উইথ অর উইদাউট এক্সপালশন অফ প্রোডাক্টস অফ কনসেপশন। এটা হচ্ছে ফুল ডেফিনেশন। অর্থাৎ প্রেগনেন্সি কন্টিনিউয়েশনে ইন্টারাপশন হচ্ছে, এরও একটা হচ্ছে। থ্রেটেন্ড অ্যাবর্শনে ইন্টারাপশন হয় না, বিকজ হোয়াট আই সেড জাস্ট যে 75% অফ থ্রেটেন্ড অ্যাবর্শনে প্রেগনেন্সি ইজ কন্টিনিউড। তাই থ্রেটেন্ড অ্যাবর্শন আমরা এই যে ক্লিনিক্যালি ডায়াগনোসিস করবো কি, থ্রেটেন্ড অ্যাবর্শনে ইউজুয়ালি একটু পেনলেস ব্লিডিং হয়। থ্রেটেন্ড অ্যাবর্শনে ইউজুয়ালি পেন থাকে না, সিমটমই হচ্ছে ফ্রেশ ব্লিডিং। হ্যাঁ, পেন ইউজুয়ালি থাকে না। আর এটা গেল পেশেন্টের কমপ্লেন। অ্যান্ড এক্সামিনেশন আমরা কি দেখবো? বাল্কি ইউট্রাস বাস দ্য ওস ইজ ক্লোজড, এইটা হচ্ছে থ্রেটেন্ড অ্যাবর্শন। এটা হচ্ছে ওস ওপেন হবে না। এবার যদি পেশেন্ট কমপ্লেন্স অফ পেন and there is severe hemorrhage, and on examination we find the os is open, that is we can palpate, we can feel the products of conception. Os এর মধ্যে দিয়ে আমি I can inside with my finger, তার মানে কি os is open, you can feel the products of conception. Products of conception পুরো ভেতরে রয়েছে কিন্তু কিছু বেরোয়নি, কিন্তু patient is having pain with bleeding, and on examination cervix is open, I can feel the products of conception. এটা হলো inevitable abortion. As the name suggests, inevitable মানে ensuing, অকার, যে কোনো সময় অ্যাবর্শন হয়ে যাবে, এখনো হয়নি। তাহলে প্রথমে হলো থ্রেটেন্ড, তার পরের ডিগ্রি হলো ইনএভিটেবল, তারপরে হচ্ছে ইনকমপ্লিট। ইনকমপ্লিট মানে এখানে হচ্ছে পার্ট অফ দ্য প্রোডাক্টস অফ কনসেপশন ইজ অলরেডি এক্সপেলড। হ্যাঁ, কিছুটা রয়ে গেছে, যেটাকে আমরা ইনকমপ্লিট অ্যাবর্শন বলি, বা রিটেন প্রোডাক্ট অফ কনসেপশন কিছু রয়ে গেছে, এটা হলো ইনকমপ্লিট অ্যাবর্শন। আর কমপ্লিট অ্যাবর্শন মানে যখন পুরোটা বেরিয়ে গেছে, হয়ে গেল। এবার মিসড অ্যাবর্শন হচ্ছে একটা আলাদা এন্টিটি। মিসড অ্যাবর্শনে পেশেন্ট হ্যাভ নো কমপ্লেন, ব্লিডিং নেই, পেন নেই, কিছুই নেই, কিন্তু বাট দ্য ফিটাস ইজ ডেড, অর্থাৎ প্রেগনেন্সিটা নষ্ট হয়ে গেছে, কিন্তু সেটা দ্যাট ইজ নট ইন দ্য প্রসেস অফ এক্সপালশন। সেটা ডেড ফিটাস, মানে ডেড ফিটাস বলা যাবে না, ফিটাস তো আমরা এর পরে বলি, ভায়াবিলিটির পরে বলি। কখন কি বলা হয় এটা জানিস? বল। একটা তো বলেই দিলাম, এই সব ভায়াবিলিটির পর আমরা ফিটাস বলি, তার আগে কি বলি? এমব্রায়ো কখন বলি? যতক্ষণ অ্যাকচুয়ালি অনেকে কি করে, ইমপ্ল্যান্টেশনের আগে অনেক ওভাম বলে। হ্যাঁ, এবার এমব্রায়ো মানে কি? এমব্রায়োতে হচ্ছে
যে তখন অর্গানোজেনেসিস চলছে। তুই যদি এমব্রায়ো, একটা মানুষের এমব্রায়ো দেখিস, একটা চিকেনের এমব্রায়ো দেখিস, ইউ ক্যানট ডিফারেন্সিয়েট। এমব্রায়ো দেখে বলতে পারবো না এটা মানুষ হবে, না এটা মানুষের, না কুকুরের, না চিকেনের, তখন কিছুই হয় না। এইটা মোটামুটি 8 to 12 উইক্সের মধ্যে এমব্রায়োজেনেসিস কমপ্লিট হয়ে যায়, কোনো কোনো 10 উইক্সও আছে। যাই হোক, রাফলি আমরা প্রথম 2 সপ্তাহ আফটার ফার্টিলাইজের ওভাম, তারপরে 10 উইক্স বা 12 উইক্স অব্দি এমব্রায়ো, তারপরে ফিটাস, এইভাবে ভাগ করা হয়। আচ্ছা, তাহলে এবার মিসড অ্যাবর্শন হচ্ছে একটা আলাদা এন্টিটি, যেখানে পেশেন্ট ইজ নট ইন দ্য প্রসেস অফ অ্যাবর্শন, কিন্তু বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, পুরো ডেড বেবিটা মানে এমব্রায়োটিক স্টেজে ওখানে রয়ে গেছে, অ্যাবর্শন হয়ে রয়ে গেছে, মিসড অ্যাবর্শন। আচ্ছা, তাহলে ডি আর ডিসি, আগে আমরা ডিটাই ডিসকাস করি। তাহলে ডি আমরা এই সব স্পেকুলাম করে, এই স্পেকুলাম নেই, ডাইলেটার নেই, কৃতি কোথায় গেল? তাহলে অ্যাবর্শনের এগুলো গেল, এগুলোকে অ্যাকচুয়ালি ডিফারেন্ট টাইপস অফ অ্যাবর্শন না বলে ডিফারেন্ট ডিগ্রিজ অফ অ্যাবর্শন বলাই ভালো। একটা প্রসেসটা অ্যাবর্শন ডিগ্রি হচ্ছে একদম আর্লি হচ্ছে থ্রেটেন, তারপরে ইনএভিটেবল, তারপরে ইনকমপ্লিট, তারপরে কমপ্লিট। ফার্টিলাইজেশন আবার অন্য কোথায় হবে? ফার্টিলাইজেশন এক জায়গাতেই হয়। প্রেগনেন্সি আউটসাইড দ্য নর্মাল ইউট্রাইন ক্যাভিটি, এক কথায় ইউট্রাইন ক্যাভিটির বাইরে হবে এনিওয়্যার। প্রেগনেন্সিটা ফার্টিলাইজেশন অ্যাম্পালাতেই হচ্ছে, দিয়ে টিউবে রয়ে গেল, টিউবাল প্রেগনেন্সি কমনেস্ট হচ্ছে, টিউবাল প্রেগনেন্সি একটু হচ্ছে, কমনেস্ট হচ্ছে টিউবাল। তার মধ্যে কমনেস্ট কি, টিউবে কোন পোর্শনে ম্যাক্সিমাম হয়? অ্যাম্পালা, ভেরি গুড। অ্যাম্পালাতে হচ্ছে কমনেস্ট। সব থেকে ডেঞ্জারাস একটু প্রেগনেন্সি কোনটা, মানে টিউবের মধ্যে? ইসমাসের। তার থেকেও ডেঞ্জারাস অ্যাঙ্গুলার, সেটা যদিও এতে পড়ে না। ইসমাসের থেকেও ডেঞ্জারাস হচ্ছে যেটা ইন্ট্রামুরাল পার্টে যদি হয়, বা অ্যাঙ্গুলার প্রেগনেন্সি, ওইটা হচ্ছে সব থেকে ডেঞ্জারাস, কারণ এখানে কনজার্ভ করা যায়নি, হিস্টেকটমি করতে হতে পারে, আর ওটা একটু লেটে রাপচার হয়। এটা জিজ্ঞাসা করে কখন রাপচার হয়। ইসমাসে হচ্ছে আর্লিয়ার রাপচার হয়, আর্লিয়ার মানে 6 to 8 উইক্সের মধ্যে রাপচার হইতে পারে। অ্যাম্পালাতে আর একটু সময় লাগে, 8 উইক্স থেকে 10 উইক্স। অ্যাঙ্গুলার প্রেগনেন্সি মানে যেটা ইন্ট্রামিউরাল পার্ট অফ দ্য টিউব, ইন্ট্রামিউরাল পার্টে ওইখানে 10-12 উইক্স অবধি যায়, আর ওখানে রাপচার হলে খুব মুশকিল হয় একটোপিক প্রেগনেন্সি। বেশ, এবার তাহলে ডিসির আমরা ইন্ডিকেশন পড়লাম, কমপ্লিকেশন পরে ডিসকাস করছি। আগে ডিসি পরীক্ষায় সবাই গেলে যে কী কী ইনস্ট্রুমেন্ট লাগবে ডিসি করতে গেলে। আর আচ্ছা, আগে হচ্ছে পেশেন্টের কনসেন্ট নিলাম, ইন্ডিকেশন তো আমরা একটা পেলাম যে দিস ইজ দ্য ইন্ডিকেশন, হোয়াট এভার ইট ইজ। ইন্ডিকেশন হলো পেশেন্টের কনসেন্ট্রেশন, এই কী বলে, কনসেন্ট নেওয়া হলো, পেশেন্ট ব্লাডার ইভাকুয়েট করে এলো, ব্লাডার ইভাকুয়েট করে পেশেন্ট লিথোটমি পজিশনে শোলো। এবার আইদার আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া অর অ্যানালজেসিয়া আমরা ডিটা করব। এবার ডিতে কি কি স্টেপের মধ্যে, তাহলে প্রথমে হলো লিথোটমি পজিশন হলো, অ্যানালজেসিয়া হলো, ক্যাথিটার করলাম। ইউজুয়ালি ক্যাথিটার না করেও কনসাস পেশেন্ট আমরা ওকে ব্লাডার ইভাকুয়েট করে আসতে বলি। এবার পেশেন্টের পজিশন হয়ে গেল, অ্যানেস্থেসিয়া হয়ে গেল। এবার কেউ একজন বল কী করবি, পা লিথোটমি পজিশনে বাঁধা হয়ে গেল, তুই বসলি, ড্রেসিং, ড্রেপিং, অ্যান্টিসেপটিক ড্রেসিং, ড্রেপিং হলো। এবার ফার্স্ট স্টেপ কী করবি? আগেই সিনস্পেকুলাম দিবি, আর কেউ কিছু বলবি? বল। একবার এক্সামিন করতে হবে তো পেশেন্টটা। এক্সামিন করে কি জন্য এক্সামিন করব, কি দেখব বল? ইনকমপ্লিট তো ছবিতে বলে দিয়েছে, বা যদি মিসড অ্যাবর্শন ডায়াগনোসিস তো আমার হয়ে গেছে। অপারেশন যে আমি যে এবার ডি করতে যাব, তার আগে কি দেখবো? আমি যে যন্ত্রপাতিগুলো ঢোকাবো, কোন দিকে ঢোকাবো, তাহলে আমাকে দেখতে হবে না একবার? কি দেখবো? পিভি পার ভ্যাজিনাল এক্সামিনেশন করে কি দেখবো বল? কি দেখবো? প্রথমত সাইজ অফ দ্য ইউটেরাস। আমি যদি সাইজ না দেখে আমি ডাইলেটার পুরো এরকম ঢুকিয়ে যাবো ভেতরে, ফুটো হয়ে যাবে, কি হয়ে যাবে, ঠিক নেই। তাহলে পেশেন্ট পজিশনে, লিথোটমি পজিশনে এলো, অপারেশনের আগে ব্লাডার ইভাকুয়েট ঠিক মতো করেছি কিনা দেখবো। যদি সন্দেহ হয় আমি ক্যাথিটার দেখবার পাস করে দেবো। দেন আই উইল গো ফর পারভাইনাল এক্সামিনেশন। পারভাইনাল এক্সামিনেশনে কী দেখবো? সাইজ অফ দ্য ইউটেরাস নাম্বার 1, নাম্বার 2 আর কি
সাইজ অফ দ্য ইউট্রাস আর কি পজিশন অফ দ্য ইউট্রাস, whether it is anteverted or retroverted। কারণ এই যে আমি যন্ত্রপাতিগুলো ঢোকাবো কি আমি ব্লাইন্ডলি ঢোকাবো না দেখে, তাহলে পজিশন দেখলাম এটা অ্যান্টিভার্টেড না রেট্রোভার্টেড আমি দেখলাম, দেখে তখন আমি স্পেকুলাম কি করে ঢোকাবি দেখা। ওখানে হাত দেওয়ার তো কিছু নেই, পেটে কেন হাত দিবি? হ্যাঁ, এটা কি বাঁ হাতটা কোথায় থাকবে? পকেটে? ওই কোথায় থাকবে বাঁ হাতটা? ওখানে কাকে ঠেলবি? ওখানে কি আসছে? বাঁ হাত দিয়ে কি করবে দেখাচ্ছে, বাঁ হাত দিয়ে কি করবি? কি করবি এরকম করে? কি করবি? লেবিয়া দুটো সেপারেট করবো। ও এরকম হাত দিয়ে ঠেলছে, তাহলে ওইটা কি করছি এরকম? লেবিয়া তো দুটো আঙুল দিয়ে, লেবিয়াটা দুটো আঙুল দিয়ে সেপারেট করবো। লেবিয়াটা দুটো আঙুল দিয়ে সেপারেট করে আমি স্পেকুলামটা ইউজুয়ালি এইভাবে ঢুকিয়ে ঘুরিয়ে নেওয়া হয়। হ্যাঁ, যাক তোদের এটা বললেই হবে আন্ডারগ্রেজুয়েট লেভেলে অনেক বই উল্টো লেখা আছে যে ডাইরেক্ট ভ্যাজানা ইজ ওয়াইডার ফ্রম সাইড টু সাইড, অ্যান্টিরিয়র পোস্টেরিয়র লেন্থের থেকেও ওয়াইডার হচ্ছে লেন্থ, অনেকে ডাইরেক্ট ঢোকাতে পারবে, হোয়াট এভার ইট ইজ, তোদের যেটা জানা দরকার আন্ডারগ্রেজুয়েট ওই যথেষ্ট। তাহলে আমি বাঁ হাত দিয়ে লেবিয়া দুটো সেপারেট করে এইভাবে ঢুকিয়ে রোটেট করব। বেশ, রোটেট করলাম, এরপর কী করবো? অ্যান্টিরিয়র লিপ অফ দ্য সার্ভিক্স কী দিয়ে ধরবো? অ্যালিস টিস্যু ফরসেপ দিয়ে। আচ্ছা, এক্সামের দিকে আমি এটা দিয়ে ধরবো, কিছু বলবি? আমি বলি আমি ভলসেলাম দিয়ে ধরবো, কিছু আপত্তি আছে কারুর? বল। হ্যাঁ বল, ঠিক বলছিস তো। ভলসেলাম ইজ এ গাইনোকোলজিক্যাল অপারেশন। এটা হেভি ইনস্ট্রুমেন্ট, অনেকগুলো টিপ। ইট ইজ নট ইউজড ইন অবস্টেটিক্স, কারণ সার্ভিক্স অনেক সব থাকে, ইঞ্জুরি হয়ে যাবে। ভলসেলাম আমরা ইউজ করবো গাইনোকোলজি, যখন ডিসি করবো তখন আমরা ভলসেলাম ইউজ করতে পারি, কিন্তু ডিতে প্রেগনেন্ট ইউটেরাসে এত হেভি এবং স্টাউট ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় না, অ্যালিস ইউজ করা হয়। তাহলে অ্যালিস দিয়ে অ্যান্টিরিয়র লিপটা ধরলাম, ধরে একজন অ্যাসিস্ট্যান্ট এবার স্পেকুলামটা ধরে রইল, আমি এটা বাঁ হাতে ধরলাম, ধরে প্রথম কি ঢোকাবো? প্রথম কোন ইনস্ট্রুমেন্ট ঢোকাবো? ইউট্রাইন সাউন্ড। ইউট্রাইন সাউন্ড ঢোকাবো কি জন্য? মেজার দ্য লেন্থ অফ দ্য ইউট্রাইন ক্যাভিটি, নাম্বার 1, নাম্বার 2, আর কি এটা ঢোকাবো কি করে আমি? ঢোকা, হ্যাঁ সে লুব্রিকেশন হলো, ঠিক আছে, ঢোকাবি কীভাবে দেখা? এটা তো এরকম বেঁকে রয়েছে, কোন দিকে ঢোকাবি সেটাই তো। এই জন্য তাহলে কী দেখবো আমি? পরীক্ষা করে কি দেখলাম? পজিশন দেখলাম না? তো ইউট্রাসের সাউন্ডটা তো ইউজুয়ালি এরকম একটু বেঁকে থাকে, তো আমি যদি পিভি করে পজিশনটা না দেখি, ধর ইউট্রাসটা একটু বাটেড রয়েছে আর আমি যদি এরকম ঢোকাই, যাবে না তো, ফুটো হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা স্টেপ ইম্পর্টেন্ট, না হলেই ভুল হবে। তাহলে আগে অ্যান্টিরিয়র লিপটা ধরলাম, ধরে আমি তো পিভি করেছি, পিভি করে আমি পজিশন দেখে নিয়েছি, ওয়েদার ইট ইজ অ্যান্টিভার্টেড অর রেট্রোভার্টেড। যদি অ্যান্টিভার্টেড থাকে তাহলে কার্ভেজটা এরকম থাকবে, আমি এইভাবে ঢোকাবো, আর যদি রেট্রোভার্টেড থাকে আমি এইভাবে ঢোকাবো, বোঝা গেল? তাহলে সাউন্ডটা ইন্ট্রোডিউস করা হবে, নাম্বার 1 টু কনফার্ম দ্য পজিশন অফ দ্য ইউটেরাস, নাম্বার 2 টু মেজার দ্য লেন্থ অফ দ্য ইউট্রাইন ক্যাভিটি। ইউট্রাসের লেন্থ না, ইউট্রাসের লেন্থ আরো কত বেশি হবে? ক্যাভিটির থেকে ½ ইঞ্চ বেশি হবে, যার থিকনেস দেয়ালটার। ক্যাভিটি লেন্থ অফ দ্য ইউট্রাইন ক্যাভিটি মেজার করলাম এবং পজিশনটা আমি কনফার্ম করলাম। আমার যেটা এক্সামিন করে আরভি মনে হয়েছিল সত্যি আরভি আছে, আমি ভুল দেখেছি কিনা সেটাও এতে কনফার্মেশন হলো। বেশ, সাউন্ডের কাজ হয়ে গেল। সাউন্ড অ্যাক্টস অ্যাজ দ্য ফার্স্ট ডাইলেটার, বুঝা গেল? এটা যে সাউন্ড শুধু ওইগুলোই করে না, ইট অ্যাক্টস অ্যাজ দ্য ফার্স্ট, কারণ এটা ডাইলেটারের থেকেও সরু। সাউন্ডটাকে ডিসক্রাইব করতে হবে একজন, ইনস্ট্রুমেন্টটাকে ডিসক্রাইব দ্য ইনস্ট্রুমেন্ট। এর তোকে ধরালাম আমি পরীক্ষায়, তুই তো আর বলবি না স্যার সাউন্ড রেখে দিই, ডিসক্রাইব করতে হবে তো। কেউ পারবি পুরো ডিসক্রিপশন দিতে? বল। অলিভ পয়েন্টেড, একটা করে বল। অলিভ পয়েন্টেড, ম্যালিয়েবল, তারপরে মেটালিক, তারপরে এই যে গায়ে দাগ দেওয়া রয়েছে গ্র্যাজুয়েটেড, তাহলে সবই লেখা আছে। মেটালিক, ম্যালিয়েবল, অলিভ পয়েন্টেড, গ্র্যাজুয়েটেড, ইউট্রাইন সাউন্ড। ইউট্রাইন সাউন্ড, সাউন্ড এটাকে কেন বলা হয় জানিস? হঠাৎ এত শব্দ থাকতে চাই, নাম সাউন্ড হলো কেন? আগে স্টোন আছে কিনা ইউট্রাসে, এইটা সরি ব্লাডারে, এইটা দিয়ে স্টোনে লাগলে সাউন্ড হতো একটা, সেটা দেখে সেই থেকে এটার নাম সাউন্ড হয়েছে। তো এই তাহলে এটা হচ্ছে
মেটালিক, ম্যালিয়েবল, গ্র্যাজুয়েটেড, অলিভ পয়েন্টেড, ইউট্রাইন সাউন্ড। এতগুলো পয়েন্ট সব বলতে হবে প্রত্যেকটা। ম্যালিয়েবল মানে কি? আই ক্যান মোল্ড ইট, এটা অ্যাকর্ডিং টু শেপ অফ দ্য ইউট্রাস আমি মোল্ড করতে পারি। এটা অ্যান্টিবায়োটিক রয়েছে, দরকার আমি ইলেকট্রোবায়োটিক করি, এটা হচ্ছে ম্যালিয়েবিলিটি। বেশ, তাহলে আর এইটা হচ্ছে ইট অ্যাক্টস অ্যাজ ফার্স্ট ডাইলেটার। সাউন্ড দিয়ে ডায়াগনোসিস করা যায় কোনো অসুখ, বলতে পারবি? সাউন্ড দিয়ে ডায়াগনোসিস করা হয় কোনো অসুখ। মোলার প্রেগনেন্সিতে একটা অ্যাকোস্টাসিসন্স টেস্ট বলেছিল, ওটা যদি সাউন্ড যদি উইদাউট ইন্টারাপশন ঢুকে যায়, যাক কত জানার দরকার নেই, তাহলে এই গেল সাউন্ড। সাউন্ড দেওয়ার পর এবার কি হবে? ডাইলেটারগুলো কোথায় গেল? অনেক বড় ডাইলেটার দিয়েছে। এইটা কি? মেটাল 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 ক্যাথিটার ছেলেদের দেওয়া, এটা তাই ফিমেল বলতে হবে না, ফিমেল মেটাল ক্যাথিটার। এটা ইউজুয়ালি অবস্টেটিক্সে ইউজ করা হয় না, আমরা অবস্টেটিক্সের রাবার ক্যাথিটার বা ওই ফলিস ওই ব্যবহার করি। এইগুলি সব কিন্তু মানে পরীক্ষায় এই যে নম্বরের তফাৎ হয় এতেই হয়, সবাই সব জানে, বলার সময় না বললে প্রবলেম হয়, সেগুলি বলা অভ্যেস করতে হবে। তাহলে দিস ইজ এ ফিমেল মেটাল ফিমেল ক্যাথিটার। যাই হোক, তো ক্যাথিটার হয়ে গেল। এবার ডাইলেটার। এবার আমি ডাইলেটার তোরা দেখেছি, এগুলো দাসের ডাইলেটার, সরুগুলো নেই, ইউজুয়ালি 8টা থেকে 10টা থাকে, যে দুদিকে দুটো মেজারমেন্ট এখানে লেখা থাকে। এটাকে এটা যেমন লেখা আছে 14, 13, 14, এইটা দাগ লেখা থাকে। আমরা একদম ছোটোর থেকে শুরু করব। এবার ডাইলেটারটা কিভাবে ঢোকাবো? প্রথম কথা, যে ইউট্রাসের পজিশন অনুযায়ী সেইভাবে, যদি অ্যান্টিবায়োটিক ইউট্রাস থাকে আমরা এইভাবে ঢোকাবো, রেক্টোভার্টেড হলে এরকম। এবার প্রবলেমটা কিছু, ঢোকাবো কিন্তু যত ইজি ভাবি আমরা, অনেক সময় ইউট্রাস একদম টাইটলি ক্লোজ থাকে, রীতিমতো জোর দিতে হয়। এই জোর দিতে গিয়েই ইঞ্জুরিটা হয়। জোর দিতে গিয়ে আমরা জোরে ঢোকাতে গেলাম, জোর তো ওইটুকখানি সার্ভিক্সের মধ্যে, যেই সার্ভিক্সটা হুস করে গিয়ে একবারে ইউট্রাসে ইঞ্জুরি যায়। এই জন্য এটা কীভাবে ধরবো আমরা যাতে ওই জিনিসটা না ঘটে, জোর দিতে হলো। টিপিক্যাল এ হচ্ছে পেন হোল্ডিং ফ্যাশন। দিস শুড রেস্ট, পাম্প শুড রেস্ট ওভার দ্য ভালভা। এই পেশেন্ট এরকম শুয়ে আছে, আমার হাতটা এই একদিকে ভালভার উপর এরকম এইখানে রেস্ট থাকবে, আর আমি পুশ করবো, এর অর্থাৎ ফিঙ্গার দিয়ে জোর দেবো। হ্যাঁ, এইটা হচ্ছে আইডিয়াল টেকনিক। কিন্তু যখন খুব জোর লাগে এইভাবে করা যায় না, মানে এক এক সময় হয় সার্ভিক্স এত শক্ত থাকে, অসুবিধা হয়, তখন যদি আমাদের এইরকম করে ধরে করতে হয়, তখন একটা নিয়ম হচ্ছে যে আমরা একটা গার্ড দিই। এই ইন্ডেক্স ফিঙ্গারটা গার্ড থাকবে এরকম, মানে আমি যাতে জোরে যখন আমি ইন্ট্রোডিউস করছি, যাতে সার্ভিক্সের রেজিস্ট্যান্সটা চলে গেলে ভেতরে গেলে ইঞ্জুরি না হয়ে যায়। তাহলে আইডিয়ালি পেন হোল্ডিং ফ্যাশনে হাতটা এখানে, আমি যতই জোর দিই ওটা আবার ফুটো কখনো হবে না। আর যদি সেরকমও অসুবিধে হয়, আমরা এইভাবে যদি ধরি, এইভাবে করলে আমার ইউট্রাসের লেন্থটা আমি দেখে নিয়েছি ক্যাভিটির, তার থেকে ছোটো, আমার তো ফান্ডাস অব্দি ডাইলেট করার দরকার নেই, আমি তো শুধু সার্ভিক্সটা ডাইলেট করবো। সার্ভিক্স রাফলি 1 ইঞ্চি, প্রেগনেন্সিতে একটু বড়ো হয়, 1.5 ইঞ্চি 2 ইঞ্চি হয়, 50 থেকে 55 সেন্টিমিটার পর্যন্ত প্রেগনেন্সিতে সার্ভিক্সের লেন্থ হয়। তো যাই হোক, তাহলে এইরকম একটা গার্ড দিয়েও আমরা ইন্ট্রোডিউস করি। এরপর আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ছোটো, মানে একদম লোয়েস্ট সাইজ থেকে হাইয়েস্ট সাইজ পর্যন্ত ডাইলেট করে গেলাম। কত দূর ডাইলেট করব? ইট ইউজুয়ালি ডিপেন্ডস অন দ্য সাইজ অফ প্রেগনেন্সি এবং দ্য প্রসেস অফ ইভাকুয়েশন। অর্থাৎ আমি ওভাম ফরসেপ দিয়ে করবো না সাকশন ইভাকুয়েশন করব। যদি সাকশন ইভাকুয়েশন করি তাহলে আমি একটু কম ডাইলেট করব। তার কারণটা কী করে বলতে পারবি? ওভাম, আর যদি ওভাম ফরসেপস দিয়ে করি, ওভাম ফরসেপস দিয়ে করলে ওভাম ফরসেপসটা ঢোকাতে তো হবে। ওভাম ফরসেপস সাইজ ইউজুয়ালি 8 উইক্সের প্রেগনেন্সিতে 8, ও হয়ে গেছে দুটোই। হ্যাঁ, ভালোই তো হয়েছে, 2.9 তো যথেষ্ট ভালো হয়েছে। তাহলে যদি সাকশন ইভাকুয়েশন করা হয়, যদি ওভাম ফরসেপস দিয়ে করা হয়, তাহলে 8 উইক্স প্রেগনেন্সির জন্য 8 থেকে 10 সাইজের ডাইলেটার ঢোকাতে হবে, একটু বড় ঢোকাতে হয়। সাকশন ইভাকুয়েশনে আমরা একটু ছোট,
নাহলে কি হবে, সাকশন নেগেটিভ প্রেসার, হাওয়া ঢুকে গেলে তো নেগেটিভ প্রেসারটা ক্রিয়েট হবে না। অর্থাৎ সাকশন ইভাকুয়েশনে দ্য সার্ভিক্স শুড হ্যাভ এ টাইট গ্রিপ ওভার দ্য সাকশন ক্যানুলা। তা যদি না হয় তাহলে তো নেগেটিভ প্রেসার হবে, হাওয়া ঢুকে যাবে পাশ দিয়ে, তাহলে তো নেগেটিভ প্রেসারটা আসবে না। তাহলে এটা হচ্ছে তফাৎ। যখন আমি ওভাম প্রসেস দিয়ে করবো তখন একটু বেশি ডাইলেট করব, যখন সাকশন ইভাকুয়েশন করব তখন আমরা একটু কম ডাইলেট করব, সো দ্যাট দ্য সার্ভিক্স গ্রিপস প্রপারলি ওভার দ্য সাকশন ক্যানুলা। তাহলে ডাইলেটেশন হয়ে গেল, আস্তে আস্তে গ্র্যাজুয়াল ডাইলেটেশন করলাম। ডাইলেটেশনের পর এবার ইভাকুয়েশন। যদি সাকশন ইভাকুয়েশন হয় সাকশন ইভাকুয়েশন ক্যানুলা ঢোকাবো, আর যদি ওভাম প্রসেস দিয়ে হয় এর মধ্যে কোনটা ওভাম প্রসেস বলতো? হ্যাঁ, এটা তো ক্যাচ নেই, এটা তো ক্যাচ নেই। হ্যাঁ, কোনটা তোল না হাতে, আর যার সঙ্গে গোলাই সেটা দেখতে পাচ্ছি না এখানে। কোনটা ওয়াম প্রসেস? এটা হচ্ছে ওয়াম প্রসেস। দুটোর মধ্যে তফাৎ দেখ, এটা স্পঞ্জ হোল্ডিংটা অনেকটা এরকম দেখতে, স্পঞ্জ হোল্ডিংয়ের ক্যাচ থাকবে, ক্যাচ এটা এমনি ড্রেসিং ফরসেপস বা ওই যে এটা কেলিস ফরসেপস যেটা আইওডি করে, দুটোর মধ্যে তফাৎ দেখ। এটাও ফেনেস্ট্রেটেড, এটাও ফেনেস্ট্রেটেড, এটাও কার্ভ, এটাও কার্ভ, কিন্তু এর হচ্ছে এইটা হচ্ছে সিরেশন হচ্ছে, ওভাবে সেটা থাকে না। তাছাড়া ওয়াম প্রসেসে একটু ডিপ্রেশন থাকে, হ্যাঁ, এইটা ক্যাচ করার জন্য। তাহলে ডাইলেটেশন হয়ে গেল, তারপরে আমরা ওভাম প্রসেস ঢোকাবো, যেমন ইউট্রাসের পজিশান আছে সেই অনুযায়ী ঢোকাবো, ঢুকিয়ে এবার আস্তে আস্তে এটা টেনে টেনে বার করবো। এইখানে একটা প্রশ্ন হচ্ছে যে টানাটা একদম এরকম ব্লাইন্ডলি আমরা টানতে পারবো না, প্রথমের দিকে তবু করা যায়, কিন্তু শেষের দিকে যদি খুব সফট ইউট্রাস হয় অনেক সময় ফান্ডাসটা ধরা হয়ে যায়, ফান্ডাসটা ধরালে ইঞ্জুরি হয়ে যায়। মানে যে ইউট্রাসটা ভালো কন্ট্রাক্ট করেনি, ব্লিডিং হচ্ছে, তাদের ক্ষেত্রে যখন ইউট্রাস ইভাকুয়েটেড হচ্ছে এইরকম করে ধরে আমি যদি টান দিই অনেক সময় ফান্ডাল মাসলটা ইঞ্জুরি হয়ে যায়। সে অ্যাকচুয়ালি আইডিয়াল নিয়ম হচ্ছে আমি ঢুকিয়ে এরকম ধরে টুইস্ট করে বের করা, যদি ফান্ডাস আমি ধরি ছেড়ে যাবে, এটা তো ক্যাচ নেই, তো এইরকম ধরে আমি যদি একটা টুইস্ট মুভমেন্ট করি, যদি টিস্যু হয় মানে রিটেন প্রোডাক্ট হয়, রিটেন প্রোডাক্টটা খুলে যাবে না, সেটা এর মধ্যে ধরে থাকবে, কিন্তু এরকম টুইস্ট, অর্থাৎ আমি ঢোকাচ্ছি এরকম টিস্যুটা ধরলাম, হ্যাভ এ টুইস্ট, টেক ইট আউট। তাহলে কী হবে, যদি ফান্ডাস আমি ফান্ডাসের মাসেলটা ধরেও ফেলি তাহলে টুইস্ট করলে ওটা ছেড়ে যাবে, হবে না। আচ্ছা, এবার আমি ইভাকুয়েট করতে লাগলাম, ইভাকুয়েট করতে করতে আমি বুঝবো কী করে যে আমার ইভাকুয়েশন হয়ে এসছে, শেষ, আমি লাস্টে যে পৌঁছে গেছি কী করে বুঝবো? আমরা তো এক গুড বল, আমরা তো কিউরেট প্রথমে করি না, কিন্তু আগে ইভাকুয়েশন অনেকটা হয়ে গেলে লাস্টে কিউরেট করি। তো কী দেখে বুঝবো? একটা হলো দ্য সাইজ অফ দ্য ইউট্রাস গ্র্যাজুয়ালি ছোটো হয়ে আসছে, যত আমি প্রোডাক্ট বের করছি, ওভামটা প্রথমে এতটা ঢুকছিল, তারপরে দেখা যাবে আর ঢুকছে না, সাইজটা ছোট হয়ে আসছে, ইউট্রাসটা ফার্ম হচ্ছে, আর যেটা বললো সুন্দর বাবলিং, ওই যে সার্ভিক্সে বাবল ফর্মেশন হয়, যখনই শেষ হয়ে আসে ওই এয়ার পুশ করছি বের করছি ওখানে একটা বাবল দেখা যায়। এই বাবলিং হলেই আমরা বুঝি যে যখন বাবল ফর্মেশন হচ্ছে তখনই বোঝা যায় যে আর বেশি প্রোডাক্ট নেই, তখন আমরা এই ওভাম প্রসেসটা রেখে দিয়ে দেন আমরা কি করি বল, কোন মানে এটা কি কি বল, হাতে নেই দেখে বল, শুধু কিউরেট বললে হবে? হ্যাঁ, কে বলছিস বল? হ্যাঁ, ডাবল ব্লেডেড না, দুটোতে একদিকে ব্লান্ট আছে একদিকে শার্প আছে, এটা বলতে হবে। কিছু কিছু কিউরেট আছে দুদিকেই শার্প, আবার একদিকের কিউরেটও আছে শুধু শার্প, নিচের দিকটা হ্যান্ডেল, একদিকে শার্প একদিকে ব্লান্ট। আর একটা ইনস্ট্রুমেন্ট এখন তো এখানে নেই, ফ্লাশিং কিউরেট বলে আগে ব্যবহার হতো, যাই হোক সেটা তো এখন তো এখানে দেখছিস যে পরীক্ষায় দেয় না, তোদেরকে দেবে না। তাহলে এটা হচ্ছে এই দিকটা ব্লান্ট আর এই দিকটা শার্প, হ্যাঁ। তো তাহলে যখন মোটামুটি প্রোডাক্ট বেরিয়ে গেল, বাবলিং হলো, তো দেন উই গো ফর ইউট্রাইন কিউরেটাজ। এই কিউরেটাজ নিয়ম হচ্ছে ইট শুড বি স্টার্টেড অ্যাট 12 o'clock,
হ্যাঁ, আমি ধরে রয়েছি 12 o'clock পজিশনে কিউরেট করলাম, আস্তে আস্তে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ যার যেটা সুবিধে একটা ধার থেকে মানে 12 o'clock থেকে শুরু করে পুরো ওয়ালটা এরকম কিউরেট করে আবার সামনে আসবো, ফাইনালি একদম ভল্ট মানে ফান্ডাল ওয়ালটা দেখালে আমি যেরকম দাঁড়িয়ে আমি ধর এই কিউরেট করলাম হলো, এই যে আস্তে করে এটাকে রোটেট করলে এরম এরম করে রোটেট করে করে এরম 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 আস্তে আস্তে এরম ঘুরবে, এটা ঘুরতে 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 সব দিকে যখন আমার গ্রেটিং সেন্সেশন হবে, এটা আওয়াজও পাওয়া যায় খুব ভালো কন্ট্রাক্টেড ইউট্রাস হলে আমরা যখন কিউরেট করি খড়খড় করে একটা আওয়াজ বাইরে থেকে পাওয়া যায়, আর একটু ইউ ক্যান ফিল দ্য সাউন্ড। এটা যখনই করবি ফিল তো করাই যাবে, খুব ভালো কন্ট্রাক্ট হলে কানেও শোনা যায়, যেটা গ্রেটিং সাউন্ড বলা হয়। একটা রাফ সারফেসের উপর কোনো ইনস্ট্রুমেন্টে একটা গ্রেটিং সাউন্ড হয়, সেটা দেখে আমরা বুঝি যে এটা কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেল। দরকার হলে তারপরে আমরা আরেকবার ওয়ার্ম ফোর্সেপ দিয়ে দেখে নিলাম কিছু রয়ে গেছে কিনা, দেখে নিয়ে তারপরে আমরা কি করি স্পেকুলাম দিয়ে ভালো করে দেখলাম কোথাও কোনো ইঞ্জুরি হয়েছে কিনা বা কোনো ব্লিডিং আসছে কিনা, আর দেন উই গো ফর ইউট্রাইন ম্যাসাজ, বাইম্যানুয়াল ইউট্রাসটাকে ম্যাসেজ করে দিলাম, ব্যাস হয়ে গেল অপারেশন, দিয়ে অ্যান্টিসেপটিক একটু সলিউশন দিয়ে ওয়াশ করে দিলাম, হয়ে গেল ডি অপারেশন, হয়ে গেল তো ডিসি সেম স্টেপ, শুধু এটা কি বলে ওতে এত ডাইলেট করতে হয় না, এতে সাইজ অনুযায়ী ডাইলেট বাড়ে, ওতে আমার কিউরেটটুকু ঢোকালেই তো হয়ে যেত, তার কিছু করা হয় না, কিউরেট করলেই হয়ে যায়। কিন্তু ওটা আরও পেনফুল, নন প্রেগনেন্ট সার্ভিস অনেক শক্ত হয়, প্রেগনেন্ট সার্ভিস অনেক নরম হয়। আমরা ইউজুয়ালি অনেকে করে কি, যার জন্য এখন মিসোপ্রস্ট দিয়ে দেওয়া হয়, মিসোপ্রস্ট আইদার সাবলিঙ্গুয়ালি অর 200 মিলিগ্রাম ট্যাবলেট, দুটো ট্যাবলেট পোস্টিরিয়ার ফরনিক্সে 3 hours বিফোর দ্য অপারেশন যদি দিয়ে দেওয়া হয়, তাহলে সার্ভিক্সটা অনেক সফট হয়ে যায়, প্যাচুলাস হয়ে যায়। আর যদি ইনকমপ্লিট অ্যাবর্শন হয়, সে তো সার্ভিক্স ওপেনই হয়ে রয়েছে, তাদের কিছু করতে লাগে না, এমনিই হয়ে যায়। আচ্ছা, এবার ডির কমপ্লিকেশন, হোয়াট আর দ্য কমপ্লিকেশনস অফ ডি অ্যান্ড ডি? ডিএনই আর ডিএনসির কমপ্লিকেশন মোরাল সেম, এতে ইনফেকশনটা সেপটিক অ্যাবর্শনস, ইনফেকশনটা অনেক বেশি যেহেতু প্রোডাক্ট থাকে। তাহলে কী কী কমপ্লিকেশান হয়? একটা হচ্ছে আর্লি বা ইমিডিয়েট কমপ্লিকেশনস, আর একটা লেট কমপ্লিকেশনস। ইমিডিয়েট কমপ্লিকেশন কী হতে পারে? একটা হচ্ছে অপারেটিভ কমপ্লিকেশন, 2 নম্বর হচ্ছে অ্যানেস্থেটিক কমপ্লিকেশন। অ্যানেস্থেসিয়ার পার্টটা অ্যানেস্থেসিস বুঝবে, অ্যানেস্থেসিয়া দিতে গিয়ে কী কী কমপ্লিকেশন হতে পারে। অপারেটিভ কমপ্লিকেশন কী কী হতে পারে? ইনজুরি। ইনজুরি মানে কি? পারফোরেশন। হ্যাঁ, ইনজুরি পারফোরেশন ছাড়াও হতে পারে, সার্ভাইকাল ইনজুরি হতে পারে। তো শক, সেপসিস, হেমারেজ, পারফোরেশন, এই চারটে হলো কমপ্লিকেশন। পারফোরেশন হলে হেমারেজ হবে, হেমারেজ হলেই পেশেন্ট শকে যাবে, হেমারেজ ছাড়াও পেশেন্ট নিউরোজেনিক শকে যেতে পারে, সার্ভিক্স ডাইলেট করতে গিয়ে অনেক সময় পেশেন্ট শকে চলে যায়, জাস্ট ডাইলেটেশন অফ সার্ভিক্স ক্যান কজ শক, নিউরোজেনিক শক হয়ে যায়। তাহলে শক হবে, সেপসিস হবে, পারফোরেশন হবে, আর এটা কি বললাম, হেমারেজ হবে। এই চারটেই হচ্ছে ইমিডিয়েট কমপ্লিকেশন। লেট কমপ্লিকেশন কি হবে? একটা হচ্ছে এই ইনফেকশন একটা হয়ে পিআইডি মানে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, দ্যাট ক্যান লিড টু ইনফার্টিলিটি, সাবফার্টিলিটি, ইনফার্টিলিটি একটা। 2 নম্বর হচ্ছে অ্যাসারমেন্ট সিনড্রোম, যদি ভিগোরাস কিউরেটাজ করা হয়, একবারে আমি বেসাল লেয়ার এমন কিউরেট করলাম যে বেসাল লেয়ার অবধি এন্ডোমেট্রিয়ামে চলে এলো, তাহলে কি হয়? অ্যাসারমেন্ট সিনড্রোমে কি হয়? দুটো লেয়ার ইউট্রাসে অ্যান্টিয়ার মানে অ্যান্টিরিয়ার লেয়ার পোস্টিরিয়ার লেয়ার অ্যাডেশন হয়ে যায়, মাঝখানে এপিথেলিয়ামটা চলে গেলেই অ্যাডেশন হয়ে যায়, তাকে বলা হয় অ্যাসারমেন্ট সিনড্রোম বা ইউটেরাইন সাইনেকিয়া। এটা একটা গেল। আর কি কমপ্লিকেশান হতে পারে? যদি খুব বেশি আমি ওভার ডাইলেট করি, এই যে আমরা বলছিলাম আমি কতটা ডাইলেট করব, এতে একটু কম করব, ওতে একটু বেশি করব, আমি যদি ডি করি যত বেশি ডাইলেট করব তত তো আমার করতে সুবিধা হবে, কিন্তু বেশি ডাইলেটও আমরা করি না, কারণ ওভার স্ট্রেচিং অফ দ্য সার্ভিক্স মে রেজাল্ট ইন সার্ভাইকাল ইনকম্পিটেন্স, অ্যাকোয়ার্ড সার্ভাইকাল ইনকম্পিটেন্স। সার্ভাইকাল ইনকম্পিটেন্স মানে সার্ভিক্স বিকামস ইনকম্পিটেন্ট। প্রেগনেন্সিতে সার্ভিক্সের কম্পিটেন্সি দরকার, সার্ভিক্স যদি বন্ধ না থাকে প্রেগনেন্সি হবে মানে কন্টিনিউ করবে না। কি হয় ইনকম্পিটেন্স সার্ভিক্সে? মিড ট্রাইমেস্টার অ্যাবর্শন। 12 উইক্সের মধ্যে ইউজুয়ালি হয় না, একটু পরের স্টেজে হয় মিড ট্রাইমেস্টার অ্যাবর্শন। এই সার্ভাইকাল ইনকম্পিটেন্স
মিড ট্রাইমেস্টার অ্যাবর্শনের একটা কজ। এটা দিস মে বি অ্যাকোয়ার্ড হচ্ছে আমরা এই যে যদি কোনো অপারেশন করলাম, এই ডাইলেট করলাম, বা সার্ভিক্সে কোনাইজেশন বা সার্ভিক্সের ডেলিভারিতে গিয়ে ইঞ্জুরি হয়েছে, ঠিকমতো রিপেয়ার করা হয়নি, যেভাবেই হোক একটা অপারেটিভ বা ডেলিভারি ইঞ্জুরি নট রিপেয়ার প্রপারলি, অর্থাৎ সার্ভিক্স ইনজিওর। কিন্তু এছাড়াও সার্ভাইকাল ইনকম্পিটেন্স মে বি কনজেনিটাল, জন্মগতভাবেই তার সার্ভিক্সটা ইনকম্পিটেন্ট, এরকম হতে পারে। ইউজুয়ালি যাদের সার্ভাইকাল ইনকম্পিটেন্স থাকে তাদের আমরা হিস্ট্রি নিই যে আগে কোনো অ্যাবর্শন বা ডিসিডি এসব অপারেশন হয়েছে কি না, কিন্তু ইট মে বি কনজেনিটাল অলসো। নর্মালি সার্ভিক্সে মাসল ফাইবার খুব কম থাকে, সার্ভিক্সটা হচ্ছে পিওরলি ফাইব্রাস, মাসল ফাইবার থাকে মানে 15 to 25%, বাকিটা মানে টিস্যু থাকে, ফাইব্রাস টিস্যুই বেশি থাকে। কনজেনিটাল ইনকম্পিটেন্সে কী হয়, কেউ কোনো আইডিয়া দিয়ে বলতে পারবি? একটা নর্মাল সার্ভিক্সে মাসল ফাইবার থাকে, আমি কি বললাম, রাফলি 15 to 25%। তাহলে একটা ইনকম্পিটেন্ট সার্ভিক্স কনজেনিটালি, তাতে মাসল বেশি থাকবে না কম থাকবে? আন্দাজে বল না, মাসল বেশি থাকলে কি হবে? হ্যাঁ, সেটাই মনে হবে, কিন্তু উল্টো আর কেউ যদি জিজ্ঞাসা করলাম। কনজেনিটাল ইনকম্পিটেন্সে দেখা গেছে সার্ভিক্সে মাসল ফাইবার বেশি আছে, তাদেরই ইনকম্পিটেন্ট বেশি হয়। যাই হোক, তাহলে সার্ভাইকাল ইনকম্পিটেন্স গেল। তাহলে এইগুলো হচ্ছে লেট কমপ্লিকেশন। তাহলে ডির ইমিডিয়েট কমপ্লিকেশন, লেট কমপ্লিকেশন হয়ে গেল। ডি সম্বন্ধে আর কি আছে? ডি সম্বন্ধে জানার কিসে কিসে হবে তো আমরা বললাম। মোলার, এবার এইগুলো কি হয়, ওই তুই যা বলবি তার থেকে এবার মোলার প্রেগনেন্সি কি, কাকে বলে, তার কি কমপ্লিকেশন গেল। আচ্ছা, তাহলে ডি গেল। ওই যে ডিসি সবই এক, এখানে ইন্ডিকেশনটা হচ্ছে গাইনোকোলজিক্যাল ইন্ডিকেশন। যেমন এল্ডারলি ওমেন যদি ইরেগুলার ব্লিডিং হয়, হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি মূলত ডায়াগনস্টিক। ডিসি ইজ এ ডায়াগনস্টিক প্রসিজিওর মূলত, কিন্তু ইট হ্যাজ গট সাম থেরাপিউটিক এফেক্ট। এইটা আমি করছি ডায়াগনোসিসের জন্য, টু এক্সক্লুড ম্যালিগনেন্সি অর এনি আদার প্যাথোলজি। বা যদি কারুর একটা আল্ট্রাসাউন্ডে দেখালো যে এন্ডোমেট্রিয়াল একটা পলিপ আছে, তখন আমরা সেটা ডিসি পলিপেক্টমি করে দিলাম। যার পলিপ নেই, এমনি ইরেগুলার ব্লিডিংয়ের জন্য দুভাবে করা হয়, একটা হচ্ছে হরমোনাল স্ট্যাটাস দেখা হয়, আর হচ্ছে এ আছে কি না, কি বলে, কোনো ম্যালিগনেন্ট চেঞ্জ আছে কি না। তাহলে মূলত ডিসি ইজ এ ডায়াগনস্টিক প্রসিজিওর, বাট ইট হ্যাজ গট সাম থেরাপিউটিক এফেক্ট। ধর একটা হরমোনাল কজে প্রলিফারেশন অফ এন্ডোমেট্রিয়াম হয়েছে, প্রচুর ব্লিডিং হচ্ছে, প্রলিফারেশন অফ, সেটা কিউরেট করে দিলে দেখা যায় এটা সেরে গেল, এটা হচ্ছে একটা থেরাপিউটিক এফেক্ট। তাহলে ডিসি হচ্ছে, আর বাকি কমপ্লিকেশন আর এ সব এক, ডিসিরও যা এরও তা। এবার একটা প্রশ্ন হচ্ছে যে আমি ডিসি করতে গিয়ে, আচ্ছা পারফোরেশন, এটা পারফোরেশনটা একটু বলা দরকার। পারফোরেশন হয়েছে কিনা আমি বুঝবো কী করে? পারফোরেশন হতেই পারে, হ্যাঁ। জেপকোটের বইতে লেখা ছিল যে কেউ যদি কখনো বলে যে আমি কখনো পারফোরেশন করিনি, হয় সে মিথ্যে কথা বলছে, নাহলে সে জীবনে কখনো ডি করেনি। হ্যাঁ, ইট ইজ সো কমন। তো যাই হোক, তো তাহলে কি হচ্ছে, পারফোরেশন হয়েছে আমি বুঝবো কি? পারফোরেশনটা মানে সিভিয়ার কমপ্লিকেশন, এমার্জেন্সি কমপ্লিকেশন, এমার্জেন্সি ম্যানেজমেন্ট দরকার। পারফোরেশন হচ্ছে কিনা বুঝবো কী করে? এই যে আমরা যখন ডাইলেট করি, ডাইলেট করে ওভাম ফোর্সেপ দিয়ে আমি ডি করার আগে আমরা ভালো করে ক্যাভিটিটা লেন্থটা চারদিকে দেখে নিই, অর্থাৎ একটা জায়গায় গিয়ে আটকাচ্ছে আর যাচ্ছে না, ইনট্যাক্ট আছে। তাহলে পারফোরেশন হলেও যেটা বললো যে লস অফ রেজিস্ট্যান্স, ইনস্ট্রুমেন্টটা ঢুকে যাবে, যেটা আমি ডায়াগনোসিস বলছিলাম, এটা দিয়ে অ্যাকোস্টাসিসেন টেস্ট মোলার প্রেগনেন্সিতে দেখবি আছে। মোলার প্রেগনেন্সিতে কী হয়, আমি যদি সার্ভিক্সটা ডাইলেটারটা সোজা ঢোকায়, ইউট্রাস যত বড় চলে যাবে, কারণ ওর তো স্যাক নেই প্রেগনেন্সির মতো। প্রেগনেন্সিতে কী হবে, স্যাকে গিয়ে আটকাবে বা বেশি ঢোকালে স্যাকটা ফুটো হয়ে যাবে। খুব রেয়ারলি হতে পারে যে একবারে স্যাকের তলা দিয়ে চলে গেল, আনলাইকলি, কিন্তু মোলার প্রেগনেন্সিতে পুরো ঢুকে যায়। তো তাহলে লস অফ রেজিস্ট্যান্স, আমি সার্ভিক্সের ইউট্রাসের সাইজ প্রথমে যা দেখেছি পিভি করে বা সাউন্ড দিয়ে, দেখলাম ডায়ালেটার তার থেকে বেশি ঢুকে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে, এটা একটা সাইন। 2 নম্বর সাইন, পেশেন্ট শকে যেতে পারে। 3 নম্বর হচ্ছে এই যে বললাম, অপারেশনের পর আমরা দেখবো ব্লিডিং আসছে কিনা, ফুটো যদি পারফোরেশন হয় একটু একটু করে ব্লিডিং আসতে পারে। এবার প্রশ্ন হলো যে আমি দেখলাম হ্যাঁ ফুটো হয়েছে, আমি অপারেশন করতে করতে দেখলাম এটা ডিসি ডি দুটো আলাদা কেসে গাড়ি। ডিসি করতে গিয়ে যদি ফুটো হয় যদি দেখি, তাহলে আমরা ইউজুয়ালি উই ডু নট ডু এনিথিং।
কিপ দ্য পেশেন্ট আন্ডার অবজারভেশন। আমরা দেখি বেশি ব্লিডিং আসছে কিনা, ব্লিডিং ইউজুয়ালি ডিসতে বেশি হয়ও না, কারণ নিজেই হিল করে যায়। আমরা পেশেন্টকে অবজারভেশনে রাখি, তার পালস বিপি চেক করে একটা আইভি ড্রিপ একটু সিডেশন দিয়ে তাকে রেখে দেওয়া হয়। 2-3 ঘন্টা রাখা হলো, দেখা গেল যদি দেখা যায় যে তার পালস বিপি অর্থাৎ ইফ দেয়ার ইজ এক্সটার্নাল ব্লিডিং, তো আমরা চোখে দেখতেই পাচ্ছি, যদি অনেক সময় এক্সটার্নাল পারফোরেশন সবটাই যে এক্সটার্নাল ব্লিডিং হতে হবে না, ইন্টারনাল হতে পারে, ইন্ট্রাঅ্যাবডোমিনাল হেমারেজও হবে অনেক। তো যদি আমরা 3-4 ঘন্টা পরে দেখি বা আগেই দেখি যেটা সাইন্স অফ হেমারেজ দেখা যাচ্ছে, তাহলে উই গো ফর ল্যাপারোটমি বা ল্যাপারোস্কোপি করে ওটাকে স্টিচ করে দেওয়া হলো, ঝামেলা মিটে গেল। এবার প্রশ্ন হচ্ছে যদি ডি করতে গিয়ে হয় তখন কি হবে? ডিসির ক্ষেত্রে আমার যে ভয়টা নেই, আমি ওয়েট করতে পারি। ডিতে এবার ডিতে যদি প্রোডাক্ট কমপ্লিট হয়ে যায়, যদি ডি কমপ্লিট হয়ে যায় তাহলে সেম ম্যানেজমেন্ট। ডি কমপ্লিট যদি হয়ে যায়, এবার যদি প্রোডাক্ট রয়ে যায় তখন তো আমি তাকে রেখে দিতে পারবো না। তার যদি পারফোরেশন থেকে কোনো কমপ্লিকেশনও না হয়, তো এই রিটেন প্রোডাক্ট থেকে তো কমপ্লিকেশন হবে, তার জন্য ব্লিডিং হবে না, তাহলে আমাকে কমপ্লিট তো করতে হবে। কমপ্লিটটা কী করে করবো? একটা ফুট ওয়া ইউটেরাসে এইভাবে করতে গেলে প্রথম কথা সিনিয়রকে ডাকবো, খুব কম কেয়ারফুলি যদি সে করতে পারে ভালো, নাহলে বেস্ট হচ্ছে এটা যে আন্ডার ল্যাপারোস্কোপিক গাইডেন্স, উপর থেকে একজন ল্যাপারোস্কোপি দিয়ে ইউটেরাসটা দেখছে, সে দেখছে, আমি ওখানে দেখে দেখেই আমার জিনিসটা মানে কিউরেটটা আমি কি বলে ইভাকুয়েশনটা আমি সাবধানে করছি আন্ডার ল্যাপারোস্কোপিক গাইডেন্স। যদি দেখা যায় যে না খুব ব্লিডিং হচ্ছে, অনেকটা ইনজুরি হয়েছে, তাহলে আমাকে ওটা রিপেয়ার করতে হবে, পেট খুলতে হবে, আইদার বাই ল্যাপারোটমি অর বাই এটা ল্যাপারোস্কোপিতে হবে না। কারণ যদি প্রোডাক্ট ভেতরে থাকে তাহলে আমার প্রোডাক্টটা বের করতে হবে, ল্যাপারোস্কোপি দিয়ে তার ডি করা যাবে না। তাহলে অ্যাবডোমেন ওপেন করে, এখানে আর একটা প্রশ্ন, আমি অ্যাবডোমেন ওপেন করলাম, করে দেখলাম ইউটেরাস একটা পারফোরেশন রয়েছে। মাই ফার্স্ট এফর্ট উইল বি টু ইভাকুয়েট দ্য ইউটেরাস থ্রু দ্যাট রেন্ট। আমি আর একটা কাটবো না, অলরেডি যে রেন্টটা হয়েছে সেটা দিয়ে আমি ইভাকুয়েট করার চেষ্টা করব। যদি সেটা দিয়ে না করে তখন হিস্টেরেক্টমি করতে হবে, কারণ ইউটেরাসে আমি যত কম ইনজুরি করবো ততই ভালো। তাহলে ফার্স্ট অ্যাটেম্প শুড বি ইভাকুয়েট দ্য ইউটেরাস থ্রু দ্য রেন্ট মেড। আর তারপরে হচ্ছে যদি তাতে না হয়, অসুবিধে হয়, এমন জায়গায় রয়েছে, তখন আমরা হিস্টেরেক্টমি বের করে ওটা রিপেয়ার করে দেবো, ব্যাস হয়ে গেল সব কমপ্লিট। এই আর কিছু প্রশ্ন আছে তোদের বল, ডি দিয়ে আর কিছু, ডিডিসি মোটামুটি হয়ে গেল। আর কি ছিল? আর তো কিছু না, আমরা ডিডিসি বলেছিল। আর এবার তোদের অ্যাবর্শনটা বললাম, মোলার প্রেগনেন্সি গেল, মিসড অ্যাবর্শন। আচ্ছা, মিসড অ্যাবর্শন পেশেন্ট কি কমপ্লেন নিয়ে আসবে? কোনটা রাখলাম আমি তো খেয়াল করিনি, কোনটা তুই দিয়ে দেখা না, এইটা, এগুলো ক্ল্যাম্প, হিমোস্ট্যাটিক ক্ল্যাম্প বলা হয় ইউটেরাস। এটা আর্টারি ভরসেসের মতো একটু রাফ, কিন্তু এটা যে টুথ আছে, এটা হচ্ছে টিস্যুটা যাতে স্লিপ না করে। যখন হিস্টেরেক্টমি করি আমরা এতটা স্টাম্প বড়, তুই এই যে এটার সঙ্গে যদি দেখি একটা অর্ডিনারি এই যে এটা যদি দেখি না, এটাও তো টুথ আছে, এটাও ককার্স, এটাকে ককার্স বলে। ককার্সেরই বড়টা হচ্ছে ক্ল্যাম্প, ইউটেরাইন ক্ল্যাম্প। যদি এটা এই টুথটা না থাকে, এমনি আটারি ভরসের তো টুথ থাকে না, আটারি ভরসে না, একটু কাঁচি, এই যে দেখ, এটা আটারি ভরসে, এই ডগায় কোনো টুথ নেই, এইটা দিয়েও আমরা ধরি, কিন্তু বেশি মানে অনেকটা টিস্যু হলে, টাফ টিস্যু হলে এটা স্লিপ করে যায়। আর ওটা টুথ থাকার জন্য এটা স্লিপ করে না, ওটা সিকিউর গ্রিপ। অনেক বড় বড় স্টাম্প যখন ধরতে হয় তখন ওটা দিয়ে আমরা করি। এটা গেল। আচ্ছা, মিসড অ্যাবর্শনে কি কমপ্লেন নিয়ে আসবে বল পেশেন্ট? অ্যামেরিকা তো রয়েছে, অ্যাবর্শন, মিসড অ্যাবর্শন, আমি তো ডায়াগনোসিস বলেছি, মিসড অ্যাবর্শন হয়ে গেছে। যদি 5 মাসের পরে হয়, মিড ট্রাইমেস্টার অ্যাবর্শন হয়, তাহলে পেশেন্ট বলবে এটা বাচ্চা নোড়া বুঝতে পারছিলাম, বুঝতে পারছি না, ফিটাল মুভমেন্ট বুঝতে পারছি। কিন্তু অ্যাবর্শন তো আরও আর্লি স্টেজে যদি হয় তখন কী হবে? সেটা আগেও নোড়া বুঝতো না, তো নোড়া বুঝে বল কি ডিসচার্জ, আমি কি বললাম, হতেও পারে নাও হতে পারে, মানে ব্লিডিং হবেই তার কোনো মানে নেই। মিসড অ্যাবর্শনে কিছু নাও হতে পারে, ইউজুয়ালি হয় একটু আধটু তো স্পটিংয়ে হয়, নাও হতে পারে। বেশ, স্পটিং হলো, পেন যদি না প্রসেস হয় পেন হবে না, এটা খুব ইম্পর্টেন্ট। বল, প্রেগনেন্সির যে পেশেন্ট, ইন্টেলিজেন্ট পেশেন্ট এলে বলবে প্রেগনেন্সিতে যে
হ্যাঁ বল। হ্যাঁ কি সিমটমস এটা? নসিয়া ভমিটিং ধর তার 3 মাস পরে হয়েছে, তখন তো এমনি নসিয়া ভমিটিং নেই, ঠিক আছে। আর্লিয়ার পার্টে হলে তার নসিয়া ভমিটিং চলে গেল, তার ডাক্তারবাবু আমার যে যে অসুবিধাগুলো হচ্ছিল হঠাৎ আমার সে কোনো অসুবিধাগুলোই নেই। এটা হচ্ছে ব্রেস্ট। ব্রেস্ট যে হেভিনেসটা থাকে কোনো ইন্টেলিজেন্ট পেশেন্ট হলে সে বলে দেবে যে ডাক্তারবাবু আমার ব্রেস্ট কিন্তু না হালকা হালকা লাগছে কীরকম, এইটা হতে পারে। তো এইগুলো সবই সাজেস্টিভ, কোনোটাই কনফার্মেটরি না। তারপরে আমরা আল্ট্রাসাউন্ড করে দেবো। আচ্ছা যদি প্রেগনেন্সি টেস্ট করে দেখি কী হবে? আমি প্রেগনেন্সি টেস্টটা করতে পারি, বল। পেশেন্ট এসে বললো আমি কাল থেকে বাচ্চা নোড়াটা রাখতে একদম বুঝতে পারছি না, আমি কি বলবো যে তার আজকে তুমি একটা প্রেগনেন্সি টেস্ট করে দেখো বাচ্চাটা ঠিক আছে কিনা? বলবো? বেশ, বলবি না কেন? বলবি না কেন? বাচ্চা তো নষ্ট হয়ে গেছে, পজিটিভ আসবে কেন? বল। হ্যাঁ এইচসিজি লেভেলটা, তার ব্যাপারটা হচ্ছে এইচসিজি লেভেলটা ড্রপ করতে 10 থেকে 15 দিন লেগে যায়। মানে একটা প্রেগনেন্ট মেয়ে তুই এখন ধর ডি করে দিলি, এরকম হয়েছে, আমার পেশেন্ট এসেছে ডি করিয়ে গেছে, বাচ্চা চায় না, ডি করিয়ে গেছে, দিয়ে ব্লিডিং হয়নি একদমই। পেশেন্টরা আমাকে বলে না একটু ব্লিডিং হলো না, পেশেন্ট আমাকে ফোন করে ডাক্তারবাবু আমি আপনি ওয়াশ করলেন, আমার কিন্তু একটুও ব্লিডিং হয়নি। তাহলে তার মধ্যে তোমার ওয়াশটা খুব ভালো হয়েছে, কমপ্লিট ইভাকুয়েশন হয়ে গেছে, তাই তোমার একটুও ব্লিডিং হয়নি, রয়ে গেলে বেশি ব্লিডিং হতো। তার পছন্দ হলো না, ওয়াশ হলেও ব্লিডিং হবে না, এটা কীরকম? সে তারপর দিন বাড়িতে নিজে প্রেগনেন্সি টেস্ট করেছে, পরিষ্কার পজিটিভ এসছে, সোজা চেম্বারে ছুটে এসে আছি, ডাক্তারবাবু দেখুন আমি তো ওয়াশ করে গেছি 3 দিন আগে, আপনাকে ফোন করলাম, আপনি বললেন যে না খুব ভালো ওয়াশ হয়েছে তাই ব্লিডিং হচ্ছে না, কিন্তু আমার টেস্ট পজিটিভ। হ্যাঁ এখন সব ইউটিউব আর এইসব পড়ে গুগল পড়ে পড়ে এখন খুব মুশকিল ডাক্তারি করা। তাকে আমি বললাম তো এটা রেখে দাও, 2 সপ্তাহ পরে টেস্ট করে আমার কাছে আসবে, আমার 10 দিন পরে তুমি আরেকবার প্রেগনেন্সি টেস্ট করবে, করে আসবে, 10 দিন পরে ওটা নেগেটিভ হয়ে যাবে। তো সেই জন্য হচ্ছে প্রেগনেন্সি টেস্টটা নেগেটিভ হতে সময় লাগে। এইচসিজি কে সিক্রেট করে, কোথার থেকে বেরোয় এইচসিজি? হ্যাঁ কর্পাস লুটিয়াম এইচসিজি তৈরি করে পুকুরি। আরে প্ল্যাসেন্টা থেকে তো হয়, কোথা থেকে প্ল্যাসেন্টার কোত্থেকে হয়? মানে দুটো তো সেল লেয়ার, এক্টোডার্মের ট্রোপোব্লাস্টের তো দুটো সেল লেয়ার, কি বাইরেরটাকে কি বলে? সিনসাইটোট্রোপোব্লাস্ট, তার ভেতরেরটা সাইটোট্রোপোব্লাস্ট। তো কোনটা থেকে তৈরি হয়? সিনসাইটোট্রোপোব্লাস্ট থেকে। সিনসাইটোট্রোপোব্লাস্ট থেকে এইচসিজি তৈরি হয়। তো এই এইচসিজিটা তৈরি হওয়ার পরেও ব্লাড লেভেল কী হয়, প্রথমে তো ব্লাডে আসে, ব্লাডে এলে তাড়াতাড়ি ডায়াগনোস, ইউরিন টেস্ট পজিটিভ হতে একটু সময় লাগে, কেন? ব্লাডে একটা লেভেল উঠবে, তারপরে তো ইউরিনে সিক্রেটেড হবে। এইচসিজি ফলস পজিটিভ কী কী কারণে হয়? ফলস পজিটিভ হয় এই জুলে, ফলস পজিটিভ বেশি হয় না ফলস নেগেটিভ বেশি হয় আগে বলতো? ফলস নেগেটিভ হয়ই না, খুব কম, ফলস পজিটিভই বেশি হয়। ফলস পজিটিভ বেশি হয় কখন কখন হয়? এইচসিজি হরমোনের সঙ্গে আর কোন হরমোনের সিমিলারিটি রয়েছে? এগুলি খুব কমন জিনিস, কমন জিজ্ঞাসা করে। এই দেখ TSH, LH, HCG আর FSH, এই হরমোনগুলো দুটো করে ইউনিট আছে, একটা আলফা ইউনিট একটা বিটা ইউনিট। এই আলফা ইউনিট অফ অল দিস 4 হরমোনস আর সেম। হ্যাঁ এই বিটা ইউনিটটা হচ্ছে আলাদা আলাদা, এই জন্য ব্লাডে যে টেস্ট করা হয় সেটা দেখবি বিটা এইচসিজি লেখা হয়। এই বিটা ইউনিটগুলো প্রত্যেকের আলাদা, সেজন্য বিটা ইউনিট টেস্ট করলে আমরা তফাৎটা বুঝতে পারি। এবার অনেক সময় হয় কি এরা এত ক্রস রিয়াক্ট করে, পার্টিকুলারলি আবার এলএইচ এর বিটা ইউনিটের সঙ্গে
এই এইচসিজির বিটা ইউনিটের বিরাট সিমিলারিটি আছে। অর্থাৎ এলএইচ লেভেল যদি হাই হয় অনেক সময় ফলস পজিটিভ এসে যায়। বিটা ইউনিটটা এমনিতে আলফা ইউনিটটা সবার এক, বিটা ইউনিটটা 4 জনের আলাদা, কিন্তু এফএসএইচ এই এলএইচ এর বিটা ইউনিটের সঙ্গে এইচসিজির বিটা ইউনিটের অনেকটা সিমিলারিটি রয়েছে। এই জন্য পলিসিস্টিক ওভারিতে দেখবি পেশেন্টের অ্যামিনোরিয়া পেশেন্ট নিজে বাড়িতে টেস্ট করে যেটা হালকা দাগ দেখা যাচ্ছে, একদম টিপিক্যাল একবারে দুটো সমান গাঢ় নয়, দুটো দাগ, একটা হালকা দাগ আছে। নর্মালি একটা পেশেন্ট যদি একটা প্রেগনেন্সি টেস্ট করে দেখা গেল একটা দাগ, তো একটা দাগ তো যেটা অরিজিনালি থাকে গাঢ় দাগ, আর একটা হালকা এলো, তখন আমরা কি অ্যাডভাইস করি, মানে যেখানে ডাউটফুল, আই এম নট শিওর যে এটা পজিটিভ না নেগেটিভ, তখন কি নিয়ম, তখন কি বলি আমরা, কি অ্যাডভাইস করি বল? হ্যাঁ, আবার কি তখনই, তো কখন সেটা তো বলতে হবে, আবার তো করতে হবে। আমরা ইউজুয়ালি 3-4 দিন পরে আবার একবার করতে বলি। তার কারণ কি, যদি ইফ সি ইজ প্রেগনেন্ট তাহলে এইচসিজি লেভেল তো যত দিন যাবে তত বাড়বে। আজকে যা লাইট আছে, আমি 4 দিন 5 দিন পরে যদি রিপিট করি তাহলে ওটা আরও গাঢ় হবে। যদি গাঢ় হয় তাহলে বুঝবো প্রেগনেন্সি, কারণ এইচসিজি হচ্ছে এভরি 48 আওয়ার্সে ডাবলিং হয়ে যায়। অর্থাৎ আজকে যদি 5000 ইউনিট হয়, পরশু সেটা মিনিমাম 10,000 ইউনিট হবে, এইরকম লেভেলে বাড়ে এইচসিজি। এইচসিজি লেভেল বাড়তে শুরু করে ম্যাক্সিমাম কোন সময় উঠে বলতে পারবি? হাইস্ট কনসেন্ট্রেশন অফ এইচসিজি লেভেল কখন হয়? 8, ভেরি গুড, 70 to 80 ডেজ হচ্ছে ম্যাক্সিমাম লেভেল হয়। হ্যাঁ, তারপরে লেভেলটা ফল করে 20 উইকস পর্যন্ত আস্তে আস্তে ফল করতে থাকে। 20 উইকসের পর থেকে একটা প্লেটু মেনটেন্ড হয় আরও না, তাহলে হাইস্ট লেভেল ওঠে অ্যারাউন্ড 70 to 80 ডেজ, ওই 8 to 10 উইকস, 10 উইকস, অ্যারাউন্ড 10 উইকস হচ্ছে ম্যাক্সিমাম লেভেলটা ওঠে, তারপরে আস্তে আস্তে কমে যায় এইচসিজি নিয়ে। আর এইচসিজি ফলস পজিটিভ ফলস নেগেটিভ বলছিলাম, এটা একটা খুব জিজ্ঞাসা করে যে এইচসিজি লেভেল ম্যাক্সিমাম বাড়ে কিসে, কোন কোন কন্ডিশনে এইচসিজি লেভেল বেড়ে যায়? মোলার প্রেগনেন্সিতে অনেক বেড়ে যায়। আর কিসে বাড়ে? এই যে তোদের এরা এইগুলো হচ্ছে পরীক্ষায় ক্লাস না করলে খুব মুশকিল হয়, এই জন্য যে এই উত্তর দিয়ে থিওরিতে লেখা এক, বারবার বলি, প্র্যাকটিক্যালে ওরাল প্র্যাকটিক্যালে হচ্ছে কমনগুলো আগে বলতে হবে। প্রথমে আমি কি বলবো, মাল্টিপল প্রেগনেন্সি। তুই মোলার প্রেগনেন্সি কটা দেখিস? মাল্টিপল প্রেগনেন্সির তুলনায় অনেক বেশি। মাল্টিপল ইনসিডেন্স কত? হ্যাঁ, কেউ জানিস? হোয়াট ইজ হেলিংস রুল? জানিস তো? মাল্টিপল প্রেগনেন্সি পড়ানো হয়নি ক্লাসে? নিশ্চয়ই পড়ানো হয়েছে। হেলিংস রুল বলেনি? হেলিংস রুল 89 টু দি পাওয়ার যত রকমের প্রেগনেন্সি তার ইনসিডেন্স সেরকম। টুইন প্রেগনেন্সির ইনসিডেন্স হচ্ছে 1 in 89, বিভিন্ন বই কোথাও 80 কোথাও 90, কিন্তু যে এই রুলটা বের করেছিল জেলেনি দুজন মিলে, হেলিংস রুল, সেটা হচ্ছে সে বলেছিল টুইনের ইনসিডেন্স হচ্ছে 1 in 89, তাহলে ট্রিপলেট হবে 1 in 89 স্কোয়ার। ট্রিপলেটের ওপরে কি 4টে প্রেগনেন্সি হলে 4টে, বা মাল্টিপিটার 4টে থাকলে কোয়াড্রুপলেট হবে টু দি পাওয়ার 3। কোয়াড্রুপলেটের ওপরে কুইন্টুপলেট, 5টা কুইন্টুপলেট, সেটা হবে টু দি পাওয়ার 4। 89 এর ওপরে বেড়ে বেড়ে যাবে পাওয়ারটা। মানুষের এখন অব্দি হাইয়েস্ট বোধহয় প্রেগনেন্সি একটা রেকর্ডেড আছে, 9টা বাচ্চা হয়েছিল। হ্যাঁ, পৃথিবীতে সব থেকে বেশি বাচ্চা কার হয়েছিল জানিস? রাশিয়ান মেয়ে, she got pregnant 27 times and delivered 69 babies, এটা রেকর্ড। যে সেকেন্ড, সে খুব একটা পিছনে নেই, তার 66 বেবিজ হয়েছিল। সবগুলোই হচ্ছে হাসির কিছু নেই, এগুলো তো জানা দরকার। আর্লিয়েস্ট স্টেজে প্রেগনেন্ট হয়েছে কেউ বলতে পারবি কততে? পেরুর একটি মেয়ে, তার নাম ছিল লিনা মেডিনা। She got pregnant at the age of 4 years 359 days. She became grandmother at the age of 11. তার যে মেয়ে, ওদের হচ্ছে ফ্যামিলিয়ার ডিজিজ, অলব্রাইট সিনড্রোম বলে একটা অসুখ হয়, ফাইব্রোসিস্টিক ডিসঅর্ডার, একটা ব্রেনে ফাইব্রোসিস, প্রিকসাস পিউবার্টি হয়ে যায়। মানে ওই প্রিকসাস পিউবার্টি মানে যাদের 8 বছরের আগে পিউবার্টি এসে যায় তাদের বলে প্রিকসাস। ওই প্রিকসাস পিউবার্টি হয়েছিল লিনা মেডিনা, এবং ওর মেয়ে হয়েছিল যে ওর ওই 4 মানে লেস দ্যান 5 ইয়ার্স, সেই মেয়েও আবার তার 5-6 বছর বয়সে প্রেগনেন্ট হয়েছিল। অর্থাৎ লিনা মেডিনা বিকেম গ্র্যান্ডমাদার অ্যাট দ্য এজ অফ 11। যাই হোক, চল তাহলে এইচসিজি বাড়ে কিসে কিসে গেল, এগুলো খুব জিজ্ঞাসা করার পরীক্ষায়। মাল্টিপল প্রেগনেন্সি 1 নম্বর, 2 নম্বর মোলার প্রেগনেন্সি, 3 নম্বর প্ল্যাসেন্টা থেকে তৈরি হয়, যদি প্ল্যাসেন্টাটা বড় হয়,
বড় প্লাসেন্টা কিসে হয়? প্লাসেন্টা মেমব্রেনেসিয়া পড়েছিস? প্লাসেন্টা পড়া হয়নি? প্লাসেন্টা মেমব্রেনেসিয়া অর্থাৎ কি হয়? কোরিয়ন লিভ, কোরিয়ন ফন্ডোসাম। কোরিয়ন ফন্ডোসামটা থেকে প্লাসেন্টা তৈরি হচ্ছে, লিভগুলো ডিসঅ্যাপিয়ার করে যায়, ডিজেনারেট করে যায়। কিন্তু যদি চারদিকেই থাকে, পার্টিকুলারলি যদি নিচের দিকে প্লাসেন্টা থাকে, তাহলে মেমব্রেনেসিয়া প্লাসেন্টা, অর্থাৎ বড় প্লাসেন্টা। এছাড়া আরও কিছু রেয়ার কন্ডিশন আছে, সেগুলো তোদের না জানলেও চলবে। ডাউন সিনড্রোম একটু এইচসিজি বেড়ে যায়, হ্যাঁ। তো এই কটা বলতেই হবে, এইচসিজি, মোলার প্রেগনেন্সি, মাল্টিপেটাল প্রেগনেন্সি, মোলার প্রেগনেন্সি, আর হাইপার প্লাসেন্টোসিস বা প্লাসেন্টা হচ্ছে মেমব্রানাস প্লাসেন্টা। এইগুলোতে এইচসিজি লেভেল বেড়ে যায়, খুব বেড়ে যায়। আচ্ছা, এবার এইচসিজি লেভেল খুব হাই অথচ টেস্ট নেগেটিভ। আমি প্রেগনেন্সি টেস্ট করছি নেগেটিভ, কিন্তু এইচসিজি লেভেল খুব হাই। কি করে কি বলে তাকে? এই যে ফলস, ওইটা হচ্ছে ফলস নেগেটিভ। ফলস পজিটিভ, ফলস পজিটিভ অন্য কারণে হয়, প্রেগনেন্সি ফলস পজিটিভ হয় যদি, এই জন্য আমরা প্রেগনেন্সি টেস্ট যখন মেয়েরা করে তাদেরকে বলা হয় যে সকালে আইদার অ্যাভয়েড সেক্সুয়াল ইন্টারকোর্স প্রিভিয়াস নাইট, ইউরিন করার আগে যে হোয়াইট ডিসচার্জ, অর্থাৎ যদি প্রোটিন ডিসচার্জ কিছু ওর সঙ্গে দিকে যায়, বা পেশেন্ট হয়তো একটু স্পটিং বা ব্লিডিং হয়েছে, যদি ব্লাড মিশে যায়, সেক্ষেত্রে ফলস পজিটিভ বেশি যায়। হ্যাঁ, ফলস পজিটিভই বেশি হয়, ফলস নেগেটিভ খুব কম হয়। ফলস নেগেটিভ হয় যেটা, এটাকে বলা হয় হুক এফেক্ট। তোরা পড়েছিস কিনা জানি না, খুব হাই লেভেলে এগুলো অ্যান্টিজেন অ্যান্টিবডি টেস্ট, তো ইমিউনোলজিক্যাল টেস্ট খুব হাই লেভেল হলে অ্যান্টিবডিটা, এদের দেখা গেছে যে তুই টেস্ট করছিস সেরাম দিয়ে, ইউরিন দিয়ে, নেগেটিভ রেজাল্ট হলো, তুই ইউরিনটাকে ডাইলুট করে যা, 1/100, 1/200 ডাইলুট করে দেখা গেল পজিটিভ এসে গেল। হ্যাঁ, এই ফলস নেগেটিভ হচ্ছে হুক এফেক্ট বলে, অর্থাৎ একটা লেভেলের বেশি উপরে যদি উঠে যায় লেভেলটা, মানে এইচসিজির লেভেলটা, তাহলে ধর টেস্টটা কি অ্যান্টিজেন অ্যান্টিবডি টেস্ট, তো আমি একটা অ্যান্টিবডি, এইচসিজি অ্যান্টিবডি আমার একটা রয়েছে, আমি তাতে ইউরিনটা দিচ্ছি, যদি ইউরিনে অ্যান্টিজেনটা থাকে তাহলে রিয়াকশান হবে, আর না হলে হবে না। এবার যদি অ্যান্টিজেনটা এত বেশি আছে যে অ্যান্টিবডি ইজ ওভারওয়েলড, এই টার্মটাই লেখা রয়েছে যে ওর, তখন আমার টেস্টটা নেগেটিভ আসতে পারে। অথচ এটাকে ডাইলুট করে দেখা গেলে এই যে জোনটা, এইটাকে বলা হয় জোন ফেনোমেনন। জোন ফেনোমেনন মানে একটা পার্টিকুলার জোনে পজিটিভ হবে, তার উপরে গেলে প্রোজোন ফেনোমেনন, প্রোজোন ফেনোমেননে নেগেটিভ হবে, জোনের পরে হলে পোস্ট জোনও নেগেটিভ হবে। অর্থাৎ জোন যে এরিয়াটা, যে এরিয়া, অর্থাৎ ধর 1/100 থেকে 1/200 ডাইলুশন জোনে পজিটিভ হচ্ছে, যদি তার থেকেও বেশি একদম 1000 ডাইলুট করলে নেগেটিভ হয়ে গেল, বা তার থেকে বেশি কনসেন্ট্রেটেড, তাহলে এটাকে বলা হয় জোন ফেনোমেনন বা হুক এফেক্ট। এটা শুধু এইচসিজিতে হয় না, অনেক হরমোনেই হয়। হ্যাঁ, CA-125, CA-125 কিসে দেখা হয়? সার্ভাইকেলে CA-125, CA কথাটা কি মানে কি? ক্যান্সার অ্যান্টিজেন। ওভারি ক্যান্সারে CA-125, CA-125 এরকম হুক এফেক্ট হয়, প্রোল্যাক্টিনে হয়, ছেলেদের প্রোস্টেটের জন্য পিএসএ করা হয়, পিএসএতে হয়, এইগুলোতে এরকম হুক এফেক্ট হতে পারে। অর্থাৎ আইডিয়ালি বেশি, জন্য একটা প্রশ্ন আছে যে গ্যালাক্টোরিয়া হাইপারপ্রোল্যাক্টিনিমিয়ার জন্য হয়। দেখা গেছে ইন 50% কেসেস অফ গ্যালাক্টোরিয়া পেশেন্ট সাফারিং ফ্রম গ্রস গ্যালাক্টোরিয়া, কিন্তু প্রোল্যাক্টিন লেভেল ইজ নর্মাল। আবার উল্টোটা হয়েছে, সিভিয়ার মানে হাই লেভেল অফ প্রোল্যাক্টিন কিন্তু গ্যালাক্টোরিয়া নেই। এটা দুটোরই জাস্ট জেনে রাখলে হবে, কারণ আর জানতে হবে না। তার মানে এগুলো, এইটাকে বলা হচ্ছে হুক এফেক্ট। যেমন হাই লেভেল রয়েছে অথচ ধরা পড়ছে না, সেটাকে বলা হয় হুক এফেক্ট। এইচসিজি মোটামুটি ডিতে আর কিছু প্রশ্ন কিছু নেই, তোদের কারো কিছু প্রশ্ন থাকলে বল, ডিতে আর কি জিজ্ঞাসা করবি? আচ্ছা, সাকসানি বা কোয়েশ্চেনটা সম্বন্ধে, সাকসানি বা কোয়েশ্চেনের অ্যাডভান্টেজ কি ওভার এইটা? আচ্ছা, সার্ভাইকাল ডাইলেটেশন দুরকম মেথডে হয়। আমি যেটা বললাম ডাইলেটার দিয়ে, ওটা আজকে বলা হয় র্যাপিড ডাইলেটেশন, ওইটাই করা হয়। আজকাল আর কেউ সে স্লো ডাইলেটেশন করে না। আগে ল্যামিনেরিয়া টেন্ট বা ইসবগুল টেন্ট পাওয়া যেত। টেন্ট হচ্ছে একটা সিউইডের মতো, ইসবগুল দিয়েও হয়, আর ল্যামিনেরিয়া টেন্ট সেটা আগের দিন রাত্রে সার্ভিক্সের মধ্যে দেয়। যখন আমরা পড়েছি স্টুডেন্ট ছিলাম তখন তো এই মিসোপ্রস্টল সব ওষুধ বেরোয়নি, তখন ওই সার্ভিক্সে এটা দিয়ে দেওয়া হতো, ওটা সোয়েল করে আস্তে আস্তে বড় হতো, বড় হলে সার্ভিক্সটা ডাইলেট। এটাকে বলে স্লো মেথড অফ, মানে ইট টেক্স অলমোস্ট 12 আওয়ার্স। রাত্রেবেলা আমি কাল সকালে ডি করবো, আমি রাত্রেবেলা
ওই ল্যামিনার টেন্ট তো দেখবি বইতে ছবিও দেওয়া আছে, ল্যামিনার টেন্ট সার্ভিক্সে ঢুকিয়ে দেওয়া হলো। ওটা কি করবে, ওখান থেকে হাইগ্রোস্কোপিক অ্যাকশন, সার্ভিক্স থেকেই জলটা টানবে, টেনে ইট উইল ফিল আপ অ্যান্ড ইট উইল গ্র্যাজুয়ালি ডাইলেট দ্য সার্ভিক্স। এটাকে বলা হয় স্লো মেথড। আর র্যাপিড মেথড তো এটা হলো আমরা যেটা করি, এটা এখন করা, এখন আর ল্যামিনার টেন্ট চোখও দেখতে পাবি না। আর ডিসি সম্বন্ধে আমার তার কিছু মনে পড়ছে না, আর কি প্রশ্ন হতে পারে ডিতে। ডি বা কোয়েশ্চেন হয়ে গেল, ডি র্যাপিড মেথড, স্লো মেথড। আচ্ছা, এবার হচ্ছে RH নেগেটিভ, একটা মাদার RH নেগেটিভ। হ্যাঁ, অ্যাবর্শনে RH নেগেটিভ মায়ের বাচ্চা হলে আমরা কি করি? একটা RH নেগেটিভ মা এলো অ্যান্টিনেটাল পিরিয়ডে, আমরা তাকে কি করি? প্রথমে তুই রুটিন ব্লাড টেস্ট করতে দিলি, রিপোর্ট এলো RH নেগেটিভ মা। নেক্সট স্টেপ কি করি আমরা? হাজব্যান্ডের টেস্ট। হাজব্যান্ড নেগেটিভ না পজিটিভ? যদি হাজব্যান্ড নেগেটিভ হয় কোনো হেডেক নেই, বাচ্চা নিয়ে মাথা কামাতে না, বাচ্চা নেগেটিভ হবে, দুজনেই নেগেটিভ হলে বাচ্চা নেগেটিভ হবে। এবার হাজব্যান্ড পজিটিভ এলো, হাজব্যান্ড পজিটিভ এলে আমরা কি করি? বল না, কি জোরে বল না, স্পষ্ট করে। হ্যাঁ, তো কি করি আমরা? ও তো হাজব্যান্ড নেগেটিভ এলো, হাজব্যান্ড পজিটিভ এলো, মা নেগেটিভ এলো, আমি এখন কিছু করব? এখন 24 উইকস প্রেগন্যান্সি, ডেলিভারি, জাস্ট আফটার ডেলিভারি উই উইল এক্সামিন দ্য গ্রুপ অফ দ্য বেবি, ব্লাড গ্রুপ অফ দ্য বেবি। যদি বেবি ব্লাড গ্রুপ পজিটিভ হয় তাহলে আমরা অ্যান্টি-ডি ইঞ্জেকশন দেবো। যদি বেবি নেগেটিভ হয় তাহলে কিছু করতে হবে না, এই তো সোজা কথা। এখন সেটা না, এখন বলা হচ্ছে যে একটা অ্যারাউন্ড 28 উইকস আর একটা 34 উইকসে অ্যান্টি-ডি দিয়ে দিতে, যদি না আমার জানা থাকে। ইউজুয়ালি কি হয় RH নেগেটিভে, আচ্ছা অ্যাবর্শনের রিসেন্টটাকে বলে দিই। এবার অ্যাবর্শনে হচ্ছে, আমি যদি অ্যাবর্শন করি যেখানে আমার টার্ম বেবি হচ্ছে, বেবি ডেলিভারি হচ্ছে, সেখানে আমি RH তার ডিটারমিন করতে পারছি, করে আমি দেবো কি দেবো না। এবার যখন আমি অ্যাবর্শন করে দিচ্ছি, আমি তার RH নেগেটিভ কি পজিটিভ বুঝতে পারছি না বেবিটা, তাহলে আমি কি করবো? আমি দিতে হবে, যেহেতু আমি জানি না যে বেবিটার তো আমি টেস্ট করতে পারছি না। তাহলে যদি প্রেগনেন্সি ইজ মোর দেন 6 উইকস, RH অ্যান্টিজেন আর্লিয়েস্ট অ্যাপিয়ার বাই 38 ডেজ। সেই জন্য 6 উইকসের আগে যদি অ্যাবর্শন হয় তাহলে এগুলো জেনে রাখা দরকার, তাহলে অ্যান্টিবডি না দিলেও চলবে। কিন্তু 6 উইকসের পরে যদি অ্যাবর্শন হয় তাহলে আমাকে অ্যান্টিডি দিতে হবে, সবাইকেই দিতে হবে, কারণ যেহেতু আমি বাচ্চার কি গ্রুপ জানতে পারছি না। তাহলে এইটা হচ্ছে একটা, তাদেরকে নর্মাল প্রেগনেন্সি মানে টার্ম ডেলিভারির পর আমরা কত দিই ডোজ? ভুলে গেলে হবে? ভুলে গেছি তো আমি বলবো 300 মাইক্রোগ্রাম নর্মালি দেওয়া হয়, আর অ্যাবর্শনে হচ্ছে 50 to 100 ইজ এনাফ ইউজুয়ালি, এটাই দিয়ে দেওয়া হয়। যদি অর্থাৎ যদি অ্যাবর্শন ইজ ডান আফটার 6 উইকস তাহলে আমরা 50 to 100 ইন্টারন্যাশনাল ইউনিট অফ অ্যান্টিবডি শুড বি ইনজেক্টেড টু দ্য মাদার। এবং এটা কখন দেওয়া হয়? অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, উইদিন 72 আওয়ার্স। আচ্ছা, প্রথম বাচ্চার কেন হয় না? এই যে তোরা সব বলছিস ফার্স্ট বেবি ইজ নট অ্যাফেক্টেড, ফার্স্ট বেবি অ্যাফেক্টেড হতে পারে কখনো, বা হলে কেন হয় না বল? ব্লাড বল না জোরে, তোকে ভুল বললেও কেউ কিছু বলবে না। হ্যাঁ, সেটা কিসে হতে পারে তুই বুঝবি কি করে? ডেলিভারির সময় তো হয়ে গেল রে বাবা। আমি প্রশ্নটা কি, ফার্স্ট বেবি ইজ ইউজুয়ালি এক্সেম্পটেড, তাই তো? কেন, হোয়াই? কন্ট্যাক্ট করে না নর্মালি, কিন্তু করতে তো পারে। এই যে যেরকম বলছিল মিক্স হয়ে যায়, আগে কখন মিক্স হয়ে যায়? একটা অ্যাবর্শনের থ্রেটেন্ড অ্যাবর্শন হয়েছে, বা আমি কিছু একটা অপারেটিভ ম্যানিপুলেট করি, ধর বাচ্চাটার কোনো অ্যাবনর্মালিটির জন্য আমি কোরিওনিক ভিলাস স্যাম্পল নিয়েছি, বা অ্যামনিওসেন্টেসিস করেছি, বা পেশেন্টের কোনো একটা ট্রমার হিস্ট্রি আছে যেখানে হাজব্যান্ড লাথি মেরেছে, 2 ফোঁটা রক্ত, অর্থাৎ এনি ইঞ্জুরি, ইভেন সাম অবস্টেটিক প্রসিজিওর, যে লেট প্রেগনেন্সির সময় ব্রিজকে ভার্সন করে ভার্টেক্স করা হয়, এইসবগুলো করতে গেলে ফিটোমেটার্নাল হ্যামারেজ মে অকার। ইউজুয়ালি এই প্রশ্নটা জানা, ফার্স্ট বেবি ইজ ইউজুয়ালি এক্সেম্পটেড। এবং এখন এই জন্য বলা হচ্ছে যে এই যে কী করবো, যখন বললাম একটা মা এলো 24 উইকসে, মা নেগেটিভ,
আমি হাজব্যান্ডের টেস্ট করতে কদিন আগে আমাদের অ্যান্টিনেটালে এসছে, হাজব্যান্ড এসছে পজিটিভ। হাজব্যান্ড পজিটিভ আমরা নেক্সট কী করবো? আমরা প্রথমে হচ্ছে আমি হিস্ট্রিতে কিছু বোঝা গেল না, তার আগে কোনো এমআরআই টেমআরআই সব হয়েছে কি না, তাহলে আমরা কি করব? মায়ের ইনডাইরেক্ট কুম টেস্ট করব। ইনডাইরেক্ট কুম টেস্ট করে যদি দেখা যায় যে ইনডাইরেক্ট কুম টেস্ট ইজ নেগেটিভ, মানে সি ইজ নট সেন্সিটাইজড, তাহলে আমরা একটা 28 উইকস আর একটা 34 উইকসের দুটো অ্যান্টিটি দিয়ে, এখন রেকমেন্ডেড হচ্ছে, তো ইন্ডিয়ান গভর্নমেন্ট এখন দুটো দেয় না, আমাদের 28 উইকসে একটা দিয়ে দিতে বলা হচ্ছে, যে তাতে কারণ দেখা গেছে কিছু কিছু ক্ষেত্রে শুধু যদি আমরা পোস্ট ডেলিভারি প্রোফাইল্যাক্সিস দিই তাতে কিছু পার্সেন্টেজ সেন্সিটাইজড হয়ে যায়, সেই জন্য 28 উইকসে একটা যদি ইনডাইরেক্ট টেস্ট নেগেটিভ হয়, ইনডাইরেক্ট টু আইসিটি, ইনডাইরেক্ট কুম টেস্ট। আর বাচ্চার ব্লাড থেকে কী করা হয়? ডাইরেক্ট কুম টেস্ট হয়। RH পজিটিভ, RH পজিটিভ প্রেগনেন্সিতে বাচ্চার কী কী ব্লাড, কর্ড ব্লাড থেকে কী কী টেস্ট করা হয়? কর্ড ব্লাড তো পাঠানো হয়, কী কী টেস্ট করা হয়? একটা গ্রুপ, 2 নম্বর হিমোগ্লোবিন এফেক্টেড হয়েছে কি না, বিলিরুবিন লেভেল, বিলিরুবিন দেখতে হয়, এফেক্টেড হলে বিলিরুবিন লেভেল বাড়বে। আর কি? ডাইরেক্ট কুম টেস্ট, 4টে টেস্ট করা হয়। কুম ডাইরেক্ট, বাচ্চার ব্লাডে ডাইরেক্ট, মার ব্লাড থেকে ইনডাইরেক্ট, তাহলে ডাইরেক্ট কুম টেস্ট, বিলিরুবিন, হিমোগ্লোবিন আর গ্রুপ, এইগুলো হচ্ছে করতে হয়। এখন সুবিধে হয়েছে, এই আমাদের একটি পেশেন্ট ছিল, মার পেটেই বাচ্চার ব্লাড গ্রুপটা আইডেন্টিফাই করা যায়। এইটা একটি মা এলো, তার ওইরকম বেরোলো, হাজব্যান্ড হচ্ছে পজিটিভ, মা হচ্ছে নেগেটিভ। তো এবার আগে তার একটা বাচ্চা হয়েছে, ইঞ্জেকশন নেয়নি, আইসিটি পজিটিভ, মানে ইনডাইরেক্ট কম্পিটিশন সেন্সিটাইজড হয়ে গেছে। এবার সেন্সিটাইজ হলে খুব মুশকিল, কারণ যত প্রেগনেন্সি এগোবে তত তো বাচ্চাটা অ্যাফেক্টেড হবে। তো ওকে আমরা বাচ্চার ব্লাড গ্রুপ করতে পাঠিয়েছিলাম, লাকিলি ওর বাচ্চার ব্লাড গ্রুপ নেগেটিভ এসছে, তার কোনো ভয় নেই। অর্থাৎ তাহলে বাবা ছিল হেটারোজাইগাস, তাই বাচ্চাটা নেগেটিভ হয়েছে। আচ্ছা, আমি যেটা প্রশ্ন করছিলাম একটু আগে কি, যে RH নেগেটিভে কেন প্রথম বাচ্চাটা ইউজুয়ালি অ্যাফেক্টেড হয় না? আর্লি প্রেগনেন্সিতে ধর একটা হেমারেজ হয়েছে, মার শরীরে অ্যান্টিবডি তৈরি হলো, অ্যান্টিজেনের অ্যান্টিবডি তৈরি হলো, কিন্তু প্রথমে যে অ্যান্টিবডিটা, ইউজুয়ালি সব ক্ষেত্রেই তাই, প্রথমে IgM তৈরি হয়। IgM হলো ইমিডিয়েটলি তৈরি হয়। এই IgMটা হচ্ছে ম্যাক্রোগ্লোবিউল, বড় সাইজের, ইট ক্যানট ক্রস দ্য প্ল্যাসেন্টাল ব্যারিয়ার। অর্থাৎ যদি আর্লি প্রেগনেন্সিতে মা সেন্সিটাইজডও হয় তখন IgMটা তৈরি হয়। এই IgM পিক লেভেল 6 মাস পর্যন্ত থাকে, তারপরে 6 মাসের পরে IgG তৈরি হয়। IgG একবার তৈরি হলে আর কমে না, সে রয়ে যায়, মানে লেভেল হয়তো একটু কমে কিন্তু সে রয়ে যায়। IgM যেমন তাড়াতাড়ি, যে কোনো অ্যান্টিবডির ক্ষেত্রে IgMটা তাড়াতাড়ি বাড়ে, তাড়াতাড়ি কমে যায়, IgGটা আস্তে আস্তে বাড়ে এবং ওটা থাকে। এই IgGটা হলে, দিস IgG ক্যান ক্রস দ্য প্ল্যাসেন্টা, তবেই বাচ্চা অ্যাফেকশন হয়। সেই জন্য ফার্স্ট বেবি ইউজুয়ালি হয় না। কিন্তু একটা প্রশ্ন আছে যে ফার্স্ট বেবি অ্যাফেক্টেড হতে পারে কখন? ফার্স্ট বেবি অ্যাফেক্টেড হতে পারে কখন? মাকে যদি আগে ব্লাড দেওয়া হয় নেগেটিভ, মাকে পজিটিভ ব্লাড দেওয়া হয়েছে, দেওয়া হয়নি, তাহলে কি করে হতে পারে? একটা টার্ম আছে গ্র্যান্ড মাদার সিনড্রোম বলা হয়। মা যখন তার মার পেটে ছিল, মাদার ইজ নেগেটিভ, মানে এই মা নেগেটিভ, সে যখন তার মার পেটে ছিল তার মা ছিল পজিটিভ, হ্যাঁ, তো তখন যদি মেটারনোফিটাল হেমারেজ হয়, কোনোভাবে মার রক্ত বাচ্চার এই মার শরীরে চলে আসে, তাহলে এই মা অ্যান্টিবডি তৈরি করে রাখবে। কিন্তু সে, আমরা জানি না যে সে এক্সপোজড হয়েছে কখনো, এটাকে গ্র্যান্ড মাদার সিনড্রোম বলে, খুব রেয়ার, হয় না, থিওরিটিক্যালি জেনে রাখা দরকার যে এরকম ফার্স্ট বেবি অ্যাফেক্টেড হতে পারে, ইউজুয়ালি হয় না। লাস্ট প্রশ্ন, RH অ্যান্টিজেন, যার শরীরে তুই RH নেগেটিভ, মানে তোর শরীরে RH অ্যান্টিজেনও নেই, অ্যান্টিবডিও নেই, তাই তো? ও A পজিটিভ, A পজিটিভ মানে কি? এই A B এগুলো কি? সারফেস অ্যান্টিজেন, RBC সারফেস অ্যান্টিজেন। তো তুই A পজিটিভ মানে তোর কি আছে? কি অ্যান্টিজেন আছে, কি অ্যান্টিবডি আছে? তো যে সারফেস অ্যান্টিজেন আছে সেটা A, আর অ্যান্টিবডিটা কি আছে? B অ্যান্টিবডি, মানে বিটা অ্যান্টিবডি আছে। সেরকম যে B গ্রুপ, তার B অ্যান্টিজেন আছে, আলফা অ্যান্টিবডি, A অ্যান্টিবডি আছে। যে O গ্রুপ, দুটো অ্যান্টিবডি আছে, কোনো অ্যান্টিজেন নেই। যে AB গ্রুপ, তার দুটো অ্যান্টিজেন আছে, কোনো অ্যান্টিবডি নেই। এই তো সোজা কথা। তাহলে এবার আমাকে তুই বল, ও RH নেগেটিভ,
ওর শরীরে আরএইচ অ্যান্টিজেনও নেই, আরএইচ অ্যান্টিবডিও নেই। ওকে যদি আমি আরএইচ দিই পজিটিভ, তাহলে ওর বডিতে অ্যান্টিবডি তৈরি হবে, তাই তো? তো তুই এ পজিটিভ, তোর এই অ্যান্টিজেন, তোর শরীরে বিটা অ্যান্টিবডি, তোকে তো আমি কেউ কখনো বি গ্রুপের রক্ত দেয়নি তোকে, তো তোর শরীরে বিটা অ্যান্টিবডিটা এলো কী করে? বা যে এ গ্রুপ, তাকে তো কেউ বি রক্ত দেয়নি, তার শরীরে বিটা অ্যান্টিবডি এলো কী করে? বা যে এ বি গ্রুপ, বল, বাবার থেকে আসবে কী করে? অ্যান্টিবডি তো তোকে নিজেকে তৈরি করতে হবে। বাবার অ্যান্টিবডি আরএইচ পজিটিভ হলে তার বাবা আরএইচ নেগেটিভ, তার অ্যান্টিবডি থাকলে তোর শরীরে চলে আসবে না। এলেও সে প্যাসিভ অ্যান্টিবডি তো বেশি দিন থাকবে না, নষ্ট হয়ে যাবে। এই যে আমরা অ্যান্টিবডি দিই তো কখনো কখনো, সাপে কামড়ানো যে ওষুধ তো অ্যান্টিবডি, তো সেটা তো একবার নিলে তো সারা জীবন আর সাপে কামড়ানো তো কিছুদিন থাকবে, নষ্ট হয়ে যাবে। তোর অ্যান্টিবডি তোর শরীর তৈরি করছে কি করে? প্রশ্নটা বুঝেছিস? যে আরএইচ অ্যান্টিজেন আমি তোকে দিলে তবে তোর বডি অ্যান্টিবডি প্রডিউস করছে, কিন্তু ও এ গ্রুপ, ওকে তো আমি বি অ্যান্টিজেন কখনো দিইনি, তাহলে বি অ্যান্টিবডি এলো কী করে? বা যে বি গ্রুপ, তার শরীরে এ অ্যান্টিবডি এলো কী করে? বা যার দুটোই ও গ্রুপ, তার দুটো অ্যান্টিবডি এলো কী করে? তাকে তো কোনো ব্লাডই দেওয়া হয়নি। তারপরে কি এই অ্যান্টিজেন তো তার শরীরে তো ঢুকেছে যেভাবে হোক, বিকজ এটি সেদিনই জিজ্ঞাসা করছিল, কেউ বলতে পারেনি, বিকজ দিজ আর ভেরি কমন অ্যান্টিজেন্স। এই অ্যান্টিজেনগুলো আমাদের বিভিন্ন ফুড মেটেরিয়ালে থাকে, ফুড মেটেরিয়ালে থাকে, কোনো ব্যাকটেরিয়ার গায়ে থাকে, এগুলো ইনফেকশন হলে বা আমরা খাবার খাই। এবার ধর এ বি অ্যান্টিজেন অনেক ফুড মেটেরিয়ালে রয়েছে, আমি এ গ্রুপের ব্লাড, আমি যেই ওগুলো খেলাম, আমার শরীর এ অ্যান্টিজেন চেনে, এর এগেনস্টে সে অ্যান্টিবডি তৈরি করবে না। বিটা আমার ফরেন অ্যান্টিজেন, তাহলে বির এগেনস্টে আমার শরীরে অ্যান্টিবডি তৈরি করবে। সেই জন্যেই আমি এ গ্রুপ হওয়া সত্ত্বেও আমার শরীরে বিটা অ্যান্টিবডি আছে, যদিও আমি কখনো বি রক্ত নিইনি, কারণ দিস অ্যান্টিজেন্স আর কোয়াইট কমন। অনেক ফুড মেটেরিয়ালে রয়েছে, অনেক ব্যাকটেরিয়ার গায়ে রয়েছে, এই জন্য এটা ন্যাচারাল অ্যান্টিবডি, এগুলো ন্যাচারালি সিনথেসাইজ হয়ে যায় এই ফুড মেটেরিয়াল থেকে। কিন্তু আরএইচের ক্ষেত্রে সেটা হয় না, আরএইচ হচ্ছে খুব রেয়ার অ্যান্টিজেন, এবং আরএইচ ইজ এ ভেরি স্ট্রং অ্যান্টিজেন। 0.1 ml of blood, 0.1 ml of blood is sufficient to produce কি বলে অ্যান্টিবডি রিয়াকশন। অর্থাৎ 1 ml অফ ব্লাড যদি নেগেটিভ পজিটিভ বাচ্চার 0.1 ml ব্লাড যদি মাস শরীরে যায়, তাহলেই মাস শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে। 0.1 ml মানে কতটুকু বুঝবে? আরএইচ ইজ এ ভেরি স্ট্রং অ্যান্টিজেন।